দেখেন এখানে বলা আছে আজকে আমরা ক্লাস্টারিং অ্যানালাইসিস দেখব। সো যেহেতু থিওরি এখনো এটা চলছে, আমি থিওরিটা মোটামুটি চেষ্টা করব পুরোটাই কভার করতে, মানে যতটুকু লেভেল লাগে আর কি। দেখেন আপনারা যদি থিওরি ক্লাসটা ফলো করে থাকেন তাহলে হয়তো বা জেনে থাকবেন ক্লাস্টারিং অ্যানালাইসিস হচ্ছে কিছু আনক্লাসিফাইড অবজেক্টকে কয়েকটা গ্রুপে ভাগ করা। ওকে, কিছু অবজেক্ট আছে যেগুলো আসলে গ্রুপ করা নাই বা কোনো ক্লাস লেভেল নাই, বাট তাদের মধ্যে সিমিলারিটি বা ডিসিমিলারিটি দেখে তাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করাই হচ্ছে ক্লাস্টারিং। ওকে, যেমন এখানে দেখেন একটা গ্রাফ দেখানো আছে, অনেকগুলা ডেটা পয়েন্ট আছে, বাট ডেটা পয়েন্ট গুলো দেখে মনে হচ্ছে এই যে এখানে কিছু ডেটা পয়েন্ট একসাথে আছে, এখানে কিছু ডেটা পয়েন্ট একসাথে আছে, এখানে কিছু ডেটা পয়েন্ট একসাথে আছে, মানে দেখে মনে হচ্ছে যে এরা আসলে তিনটা গ্রুপ ফর্ম করে তারপরে আছে। সো এদেরকে আসলে তিনটা গ্রুপে যদি ভাগ করে দেই এটা আসলে হবে একটা ক্লাস্টারিং অ্যানালাইসিস। এবং প্রত্যেকটা গ্রুপকে তখন বলা হবে এক একটা ক্লাস্টার। আচ্ছা, এই দেখেন তিনটা ক্লাস্টার দেখানো আছে। তো এই যে সিমিলারিটি বা ডিসিমিলারিটি, ওর আপনি যদি বলেন যে আসলে কিসের ভিত্তিতে আমরা এইখানে ক্লাস্টারগুলো করব হচ্ছে এভাবে, যাতে করে একটা ক্লাস্টারের মধ্যে যে ডেটা পয়েন্টগুলো আছে সেই ডেটা পয়েন্টগুলোর মোস্ট সিমিলার হয়, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস্টারের মধ্যে যে ডেটা পয়েন্টগুলো আছে সেই ডেটা পয়েন্টগুলো হচ্ছে মোস্ট ডিসিমিলার হয়। অথবা অন্যভাবে বলতে পারি যে একটা ক্লাস্টারের মধ্যে ইন্ট্রা ক্লাস্টার ডিসটেন্স হচ্ছে মিনিমাম হবে, এবং দুইটা ক্লাস্টারের দুইটা ডেটা পয়েন্টের মধ্যে যে ইন্টার ক্লাস্টার ডিসটেন্স সেটা ম্যাক্সিমাইজড হবে। ওকে, আচ্ছা, সো এই যে ডিসটেন্সটা যদি কম হয় তখন আমরা বলতে পারি যে দুইটা ডেটা পয়েন্ট আসলে সিমিলার। ডিসটেন্স যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটা ডেটা পয়েন্ট আসলে ডিসিমিলার। ওকে, তো ক্লাস্টারিং অ্যানালাইসিস এর অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনারা অলরেডি হয়তো বা কিছু কিছু জেনে থাকবেন। আমি এখানে কয়েকটা লিস্ট দেখিয়েছি, আশা করি আপনারা এই সবগুলা জিনিসই জানেন। তো আমি কয়েকটা জিনিস নোট পয়েন্ট আউট করতেছি। যেমন কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন একদম প্রথমে দেখেন বায়োলজিক্যাল ট্যাক্সোনমি। ওকে, যে স্পিসিস গুলা ইভলিউশন হিস্ট্রির উপর ভিত্তি করে যে করা হয়, ইভলিউশন ট্রি তৈরি করা হয়, ওইটা একটা ক্লাস্টারিং অ্যানালাইসিস। ওকে, আপনারা দেখবেন যে ইনফ্যাক্ট আপনাদের এখানে যে ম্যাডাম ক্লাস নিচ্ছেন, লেকচারার অনিন্দিতা কুন্ডু, ওনার থিসিসের টপিক ছিল ফাইলোজেনেটিক ট্রি, যেখানে আসলে কোনো কিছু স্পিসিসের জিন স্ট্রাকচার দেখে সে তাদের মধ্যে স্পিসিসের যে ইভলিউশন ট্রি সেটা কনস্ট্রাক্ট করা। সো ওইটা আসলে একটা বায়োলজিক্যাল ট্যাক্সোনমির পার্ট, এবং সেটা ক্লাস্টারিং অ্যানালাইসিস দিয়ে করা হয়। ওকে, দেন একটা পপুলার অ্যাপ্লিকেশন হচ্ছে রিলেটেড ডকুমেন্টস গুলোকে গ্রুপ করা। যেমন আপনারা যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, সো ওই সার্চ গুলো করার সাথে সাথে দেখবেন যে আপনি যে রেজাল্ট গুলো দেখতেছেন, ওকে, সেই রেজাল্ট গুলোকে তো আসলে একটা গ্রুপ করে নিয়ে আসতে হয়, রাইট? সো সেই মানে সিমিলার অবজেক্ট গুলা, স্পেশালি আপনি যে সার্চটা করছেন ওইটার উপর ভিত্তি করে যে সিমিলার ডকুমেন্ট গুলো সেগুলো যখন নিয়ে আসে তখন আসলে এরকম গ্রুপ করে নিয়ে আসে, বা গুগল অলরেডি সিমিলার ডকুমেন্ট গুলোকে গ্রুপ করে রাখে যাতে করে কেউ যখন কোনো কিছু সার্চ করে তখন তাকে সাথে সাথে সেই জিনিসগুলো হচ্ছে ব্যাক করতে পারে। ওকে, সো সেখানে হচ্ছে ক্লাস্টারিং অ্যানালাইসিস হাইলি ইউজ হয়। মেডিকেল সায়েন্স বা বায়োমেডিক্যালে ক্লাস্টারিং এর প্রচুর ইউজ আছে। যেমন বায়োমেডিক্যালে কোনো একটা স্পেসিসের জিন দেখে তাদের মধ্যে ইন্টার রিলেশন আছে এরকম, এটার ভিত্তিতে গ্রুপ করা হয় এবং সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ভ্যাকসিন বা মেডিসিন তৈরি করা হয়। দেন স্টক এক্সচেঞ্জে এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন সিমিলার রেঞ্জের বা সিমিলার স্টক গুলাকে তারা গ্রুপ করে। সো এরকম করে অনেক অনেক ক্ষেত্রে আসলে এটার অ্যাপ্লিকেশন আছে। আমরা খুব বেসিক কিছু জিনিস দেখব এখানে, যে কিভাবে আমরা এই ক্লাস্টারিং অ্যানালাইসিস গুলো করতে পারি। হ্যাঁ, এখানে আরো কিছু লিস্ট দেওয়া আছে, আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। নাও কখন কোন একটা অ্যানালাইসিসকে আমরা ক্লাস্টারিং অ্যানালাইসিস বলবো, কখন ক্লাস্টারিং অ্যানালাইসিস বলবো না। আমরা একটু আগে দেখেছিলাম যে ক্লাস্টারিং অ্যানালাইসিস বলতেছিলাম যে কিছু আনক্লাসিফাইড অবজেক্টকে যদি আমরা কয়েকটা গ্রুপে ভাগ করি তখন সেটাকে বলা হবে ক্লাস্টারিং অ্যানালাইসিস। কিন্তু যদি কোনো একটা অ্যানালাইসিসের ডেটা পয়েন্টগুলো হয় লেবেল ডেটা, বা সেটা যদি সুপারভাইজড ক্লাসিফিকেশন হয় তখন সেক্ষেত্রে সেটাকে আমরা ক্লাস্টারিং অ্যানালাইসিস বলবো না। ক্লাস্টারিং অ্যানালাইসিস আমরা অলওয়েজ নন লেভেল ডেটার উপর করি।
ওকে, ডেটার মধ্যে কোনো লেভেলিং থাকতে পারবে না। যদি লেভেলিং থাকে তখন সেটাকে বলা হবে সুপারভাইজ লার্নিং, আর যদি লেভেল না থাকে তখন সেটাকে বলা হবে আনসুপারভাইজড লার্নিং। ক্লাস্টারিং অ্যানালাইসিস অলওয়েজ আনসুপারভাইজড, এটা সুপারভাইজড লার্নিং না। আরেকটা হচ্ছে, যদি ধরেন আপনি কিছু স্টুডেন্ট আছে তাদের নামের উপর ভিত্তি করে তাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করলেন অ্যালফাবেটিক্যালি, সেই ক্ষেত্রে এই যে নেমের উপর ভিত্তি করে কিছু গ্রুপ করলেন সেটাকে আসলে ক্লাস্টারিং অ্যানালাইসিস বলা হবে না, এটাকে সিম্পল সেগমেন্টেশন বলা হবে। ওকে, দেন আপনারা ডেটাবেজে অনেক ধরনের কোয়েরি চালাইছেন, সেই কোয়েরিতে কিছু ওই যে গ্রুপ বাই একটা ব্যাপার ছিল, যে কোনো একটা ইয়ের উপর ভিত্তি করে, ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আউটপুটকে কিছু গ্রুপে স্ট্যাক করছেন আপনারা। সেক্ষেত্রে এই যে কোয়েরির যে রেজাল্ট সেটাকেও কিন্তু ক্লাস্টারিং অ্যানালাইসিস বলা হবে না। ওকে, সেখানে কিসের উপর ভিত্তি করে আপনারা গ্রুপ করতেছেন সেটা কিন্তু স্পেসিফাইড। ওকে, সেটাকে ক্লাস্টারিং অ্যানালাইসিস বা ওইটা আসলে লেভেল ডাটা, সো ওইটাকে ক্লাস্টারিং অ্যানালাইসিস বলা না। ক্লাস্টারিং অ্যানালাইসিস হবে ওই সকল ডেটার উপর যে সকল ডেটার কোনো লেভেলিং নাই। আচ্ছা, ক্লাস্টারিং এর বেসিস হচ্ছে বা বেসিক কনসেপ্ট হচ্ছে, যখনই আপনি কোনো ডেটাকে কয়েকটা ক্লাসে ভাগ করবেন বা ক্লাস্টারিং করবেন, তখন ক্লাস্টারিং এর ক্রাইটেরিয়াকে প্রথম ডিফাইন করতে হবে। একদম ফার্স্ট কাজ হচ্ছে এটার ক্রাইটেরিয়া ডিফাইন করা। সো ক্রাইটেরিয়া বলতে আমরা কি বুঝবো এটা আমি একটু পরে শর্টলি দেখব। আচ্ছা, দেখেন পরের লাইনে বলা আছে ডিফারেন্ট ক্রাইটেরিয়া লিডস টু ডিফারেন্ট ক্লাস্টার। দ্যাট মিন্স আপনি যদি কোনো একটা ডেটার একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ক্লাস্টার করেন তাহলে একরকম ক্লাস্টারিং পাবেন বা এক ধরনের ক্লাস্টার পাবেন, আর যদি ডিফারেন্ট ক্রাইটেরিয়া ইউজ করেন তাহলে ডিফারেন্ট ধরনের ক্লাস্টার পাবেন। ওকে, এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব একটু পরেই। আচ্ছা, ক্লাস কোন একটা ক্লাস্টারিং প্রসেস বা ক্লাস্টারিং মডেলের আউটপুট কি হবে সেটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্টলি সিমিলারিটি মেজার, সেকেন্ডলি ক্লাস্টারিং ক্রাইটেরিয়া, and thirdly clustering algorithm. Okay, different kind of similarity measure আছে, different kind of criteria আছে এবং different kind of clustering algorithm আছে। Okay, so আপনি কোন ধরনের সিমিলারিটি মেজার ইউজ করতেছেন, কোন ধরনের ক্লাস্টারিং ক্রাইটেরিয়া ইউজ করতেছেন বা কোন ধরনের ক্লাস্টারিং অ্যালগরিদম ইউজ করতেছেন, এটার উপর আপনার মডেলের আউটপুটটা হাইলি ডিপেন্ড করবে। ওকে, সিমিলারিটি মেজার যদি চেঞ্জ করে দেন আউটপুট ডিফারেন্ট আসবে, ক্লাস্টারিং ক্রাইটেরিয়া যদি চেঞ্জ করে দেন আউটপুট ডিফারেন্ট আসবে। সিমিলারলি ক্লাস্টারিং অ্যালগরিদমটা যদি আপনি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালগরিদম ইউজ করেন তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ আউটপুট আপনি পাবেন। ওকে, এবং পুরোটাই জিনিস মানে ডিপেন্ড করবে সাবজেক্টিভিটির উপর। ওকে, এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট কোড দেওয়া আছে, সাবজেক্টিভিটি ইজ এ রিয়েলিটি টু লিভ উইথ ফ্রম নাও অন। ওকে, এটার মানে হচ্ছে দেখেন দুই ধরনের রিয়েলিটি হইতে পারে, আপনারা হয়তো অনেকে জানেন, একটা হচ্ছে সাবজেক্টিভ রিয়েলিটি আর একটা হচ্ছে অবজেক্টিভ রিয়েলিটি। সাবজেক্টিভ রিয়েলিটি হচ্ছে ওই ধরনের ঘটনাগুলো যেগুলো আসলে হিউম্যান মাইন্ডের উপর ডিপেন্ড করে। যেমন আপনাদের মধ্যে অনেকে থাকতে পারেন যারা হচ্ছে এমআইএসটিকে খুবই পছন্দ করেন, আবার অনেকে আছেন যারা আসলে এমআইএসটিকে ঠিক ততটা পছন্দ করেন না। সো এই যে এমআইএসটিকে পছন্দ করার বিষয়টা এটা আসলে সাবজেক্টিভ, আসলে হিউম্যান মাইন্ডের উপর ডিপেন্ড করে। এবং কিছু ঘটনা আছে যেগুলো আসলে হিউম্যান মাইন্ডের উপর ডিপেন্ডই করে না। ওকে, লাইক আজকে যদি ভূমিকম্প হয়ে এমআইএসটি ধসে যায়, সো এটা তো আসলে কারো মাইন্ডের উপর ডিপেন্ড করবে না, ওটা আসলে বলা হবে অবজেক্টিভ রিয়েলিটি। ওকে, সো ক্লাস্টারিং অ্যানালাইসিসটাকে সাবজেক্টিভ রিয়েলিটি বলা হচ্ছে এই জন্য যে এখানে মানে আউটপুটটা বা ঘটনাটা আসলে ডিপেন্ড করবে এই জিনিসগুলোর উপর। ক্লাস্টারিং অ্যালগরিদম, সিমিলারিটি মেজার বা ক্লাস্টারিং ক্রাইটেরিয়া, এগুলাকে আপনারা বলতে পারেন যে এই ক্লাস্টারিং প্রসেসের মাইন্ড সেটআপ। ওকে, যেমন আমরা যদি দেখি, সাপোজ কাউকে যদি বলা হয় যে এই ডেটা পয়েন্টগুলোর মধ্যে কতগুলা ক্লাস্টার আছে, ওকে, সো কেউ হয়তো বলবে যে এখানে অনলি দুইটা ক্লাস্টার আছে, এই যে এই অংশটুকু একটা ক্লাসের বা একটা ক্লাস্টারের একটা গ্রুপের, এই অবজেক্টগুলো অন্য একটা গ্রুপ, সো দুইটা ক্লাস্টারে আছে এখানে। বাট অন্য কেউ একজন হয়তো বা বলবে এখানে আসলে দুইটা ক্লাস্টার, এখানে আসলে 6টা ক্লাস্টার আছে। যেমন এই যে এই তিনটা নিয়ে একটা ক্লাস্টার, এই চারটা নিয়ে একটা ক্লাস্টার, এই তিনটা নিয়ে আরেকটা ক্লাস্টার আছে, এভাবে টোটাল এখানে 6টা ক্লাস্টার দেখা যাচ্ছে।
অথবা কেউ বলতে পারে যে এখানে আসলে 6টা ক্লাস্টারও না, 2টা ক্লাস্টারও না, এখানে আসলে 4টা ক্লাস্টার আছে। ক্লাস্টারগুলো হচ্ছে এরকম, এই 3টা নিয়ে হচ্ছে একটা ক্লাস্টার, এইখানে এগুলো নিয়ে একটা ক্লাস্টার, এই 3টা নিয়ে একটা ক্লাস্টার, এবং এই কয়টা নিয়ে একটা ক্লাস্টার, সো 4টা ক্লাস্টার। ওকে, তাহলে দেখেন এখানে এক একজন আপনাকে এক এক ধরনের আনসার দিবে। সো এটা আসলে হিউম্যান মাইন্ডের উপর ডিপেন্ড করতেছে। সো এখানকার ক্লাস্টারিং এর আউটপুটটা আসলে সাবজেক্টিভ। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি। ওকে, আপনারা কি আমাকে শুনছেন? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইমিডিয়েটলি আপনারা আমাকে বলবেন, সো ওইটা আমরা ওইখানে কভার করতে পারবো। আচ্ছা, দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা রিয়েল এক্সাম্পল। কিছু অ্যানিমালস আছে যেগুলোকে ক্লাস্টার করতে হবে। অ্যানিমাল গুলো কি কি? ব্লু শার্ক, শিপ, ক্যাট, ডগ, লিজার্ড, স্প্যারো, এভাবে রেড মার্কেট পর্যন্ত। ওকে, এই কয়টা অ্যানিমালকে কয়েকটা ক্লাস্টারে ভাগ করতে হবে। সো আমরা যদি এখানে ক্লাস্টারিং করি, তো কিসের উপর ভিত্তি করে আমরা ক্লাস্টার করব? যে কিসের উপর ভিত্তি করে ক্লাস্টার করব, এটি হচ্ছে ক্লাস্টারিং ক্রাইটেরিয়া। যেমন আমরা এগুলো ম্যামাল কিনা সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাস্টার করতে পারি। সো ম্যামাল কিনা এটা হচ্ছে একটা ক্লাস্টারিং ক্রাইটেরিয়া হতে পারে। যদি ম্যামাল কিনা এটার উপর ভিত্তি করে ক্লাস্টার করে, তাহলে দেখা যাবে 2টা গ্রুপ আমাদের এখানে পাওয়া যাবে, একটা হচ্ছে ম্যামাল, একটা নন ম্যামাল। সো অনেকে হয়তো বা এটার উপর ভিত্তি করে ক্লাস্টার না করে ক্লাস্টারিং করবে যে এই অ্যানিমেল গুলার লাংস আছে কিনা। কিছু কিছু অ্যানিমালস আছে যাদের লাংস আছে, কিছু কিছু অ্যানিমালস আছে যেগুলো লাংস নাই। যেমন সেটা যদি এটার উপর ভিত্তি করে যদি ক্লাস্টারিং করে, সেক্ষেত্রে 2টা গ্রুপ পাওয়া যাবে। বাট এখানে যে 2 গ্রুপ পাওয়া যাবে, এই 2টা গ্রুপ আর এই 2টা গ্রুপ কিন্তু আসলে সিমিলার না। দেখেন এখানে যে মেম্বার গুলো আছে আর এখানে যে মেম্বার গুলো আছে সেম না, আবার এখানে যে মেম্বার গুলো আছে এবং এখানে যে মেম্বার গুলো আছে এগুলো সেম না। সো ডিফারেন্ট আউটপুট এখানে জেনারেট হচ্ছে। ওকে, 2টা আলাদা আলাদা ক্রাইটেরিয়া হওয়ার কারণে। সো যদি ক্রাইটেরিয়াটা আরেকটু চেঞ্জ করে দেন, সাপোজ কেউ যদি বলে যে তাদের লিভিং এনভায়রনমেন্ট কি, তারা কি ডাঙায় বাস করে, তারা কি জলে বাস করে, এটার উপর ভিত্তি করে যদি ক্লাস্টারিং করে, তাহলে দেখা যাবে যে এখানে 3টা ক্লাস্টার জেনারেট হয়েছে। একটা ক্লাস্টারের মধ্যে এরা হচ্ছে ডাঙায় বাস করে, যেমন শিপ, ডগ, ক্যাটস এগুলা। আর একটা ক্লাসের মধ্যে আছে যারা হচ্ছে জলে বাস করে। এন্ড থার্ড আর একটা ক্লাস পাওয়া যাবে যেটা আসলে জলে এবং ডাঙায় 2 জায়গায় বাস করে। ওকে, সো লিভিং এনভায়রনমেন্টের উপর যদি ভিত্তি করে ক্লাস্টার করেন, তাহলে ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাস্টারিং এখানে তৈরি হচ্ছে। আর ক্লাস্টারিং ক্রাইটেরিয়াটা যদি আরেকটু কমপ্লেক্স করে দেন, যে তারা কি ম্যামাল এন্ড তাদেরকে লাংস আছে কিনা, এই দুটোকে যদি একসাথে করে একটা ক্রাইটেরিয়া তৈরি করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 4টা ক্লাস তৈরি হচ্ছে বা 4টা ক্লাস্টার তৈরি হচ্ছে। ওকে, যে একটা ক্লাস্টারের মধ্যে আছে তারা ম্যামাল এবং তাদের লাংস আছে, ইয়েস ইয়েস। আরেকটা ক্লাস আছে, ক্লাস জেনারেট হবে যেখানে হচ্ছে তারা ম্যামাল বাট তাদের লাংস নাই, ইয়েস নো। আরেকটা ক্লাস হতে পারে যে নো ইয়েস, এন্ড আরেকটা ক্লাস হবে লাস্ট ওয়ান, দুইটাই নো। ওকে, সো এইভাবে 4টা ক্লাস এখানে জেনারেট হতে পারে। সো দেখেন এখানে আউটপুট গুলা ডিপেন্ড করতেছে ক্লাস্টারের ক্রাইটেরিয়ার উপর। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটু সামারাইজ করি যে আমরা আমাদের কাছে কিছু ডেটা আছে, আমরা সেই ডেটাগুলোকে ক্লাস্টার করব, ক্লাস্টারিং করব। সো এই যে কাজটা স্টেপ গুলা কি কি হবে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে যে ডেটাটা আছে সেই ডেটা থেকে ফিচার সিলেক্ট করে নেওয়া, যে কোন কোন ফিচারের উপর আমি কাজ করব। ইম্পর্টেন্ট ফিচারগুলো আমরা অলওয়েজ সিলেক্ট করি। ওকে, বা রিলেটেড ফিচারগুলো আমরা সিলেক্ট করি। হ্যাঁ, যেগুলো হচ্ছে এইখানকার নন রিলেটেড বা এই ক্লাস্টারিং এর উপর যাদের কোনো ইফেক্ট নাই, সেগুলোকে আমরা আসলে বাদ দিয়ে দিই। ওকে, সো ফার্স্ট টাস্ক হচ্ছে ফিচারগুলো সিলেক্ট করে নেওয়া। এটা অন্যান্য প্রসেসের মতোই। সেকেন্ড কাজ হচ্ছে প্রক্সিমিটি মেজারটা ঠিক করে নেওয়া। দ্যাট মিন্স 2টা ডেটা পয়েন্ট যে সিমিলার হবে, এই যে সিমিলারিটিটা আমরা কখন 2টা ডেটা পয়েন্টকে সিমিলার বলবো বা কখন 2টা ডেটা পয়েন্টকে ডিসিমিলার বলবো, সেটা আমাদের আগে থেকে ঠিক করে নিতে হবে। আমরা হয়তো বা এরকম বলতে পারি যে 2টা ডেটা পয়েন্টের মধ্যে যদি ডিসটেন্স ছোট হয়, তখন 2টা ডেটা পয়েন্ট সিমিলার। অথবা এটা আমরা অন্যভাবে, ডিসটেন্স আবার অনেক ধরনের হতে পারে, ম্যানহাটন ডিসটেন্স হতে পারে, দেন ওয়েলারিয়ান ডিসটেন্স হতে পারে, ইউক্লিডিয়ান ডিসটেন্স হতে পারে, অনেক ধরনের ডিসটেন্স হতে পারে। ওকে, সো এটা ঠিক করে নিতে হবে। অথবা আমরা এভাবে বলতে পারি যে 2টা ডেটা পয়েন্ট তখনই সিমিলার হবে যখন 2টা ডেটা পয়েন্টের একটা স্পেসিফিক অ্যাট্রিবিউট সেম হবে।
অথবা একাধিক অ্যাট্রিবিউট সেম হবে, তখন আমরা সিমিলার বলতে পারি। সো এই যে মিজারটা আমাদের আগে থেকে ঠিক করে নিতে হবে। ক্লাস্টারিং ক্রাইটেরিয়া ঠিক করতে হবে। যে একটু আগে আমরা ক্রাইটেরিয়া বলতে কি বুঝি সেটা দেখলাম। হ্যাঁ, নরমালি এইখানে যখন আমরা অ্যালগরিদম রান করব তখন আসলে ক্রাইটেরিয়া হবে একটা ফাংশনের মতো, যে ফাংশনটাকে বলবো আমরা কস্ট ফাংশন। অনেক জায়গায় দেখা যাবে যে আমরা কস্ট ফাংশন জিনিসটা ইউজ করতেছি। অলওয়েজ আমরা যেটা করি, কস্ট ফাংশনটা ডিটারমাইন করি সামেশন অফ এরর দিয়ে, এবং অলওয়েজ আমরা চাই এই এররের পরিমাণ কমাইতে বা অপটিমাইজ করতে। ওকে, সো ক্লাস্টারিং ক্রাইটেরিয়াটা আমাদেরকে ঠিক করে নিতে হবে, এবং কোন অ্যালগরিদম আমরা এখানে ইউজ করব সেই অ্যালগরিদমটা আমাদের ঠিক করে নিতে হবে। সো এখানে অনেক ধরনের অ্যালগরিদম হতে পারে, আমরা আজকের ল্যাবে আসলে কে মিনস অ্যালগরিদমটা দেখব। ঠিক আছে, এন্ড লাস্টলি অ্যালগরিদম চালানোর পরে আমাদের ডেটাগুলো রেজাল্টটাকে ভ্যালিডেট করতে হবে এবং রেজাল্টটাকে ইন্টারপ্রেট করতে হবে। তো এই হচ্ছে আমাদের টাস্ক। ওকে, নাও আমরা যদি ক্লাস্টারিং এর আরেকটু ডিপ ডেফিনেশন গুলো দেখি, যে কয়েক ধরনের ক্লাস্টারিং হতে পারে। একটাকে বলা আসলে হার্ড ক্লাস্টারিং। হার্ড ক্লাস্টারিং হচ্ছে ওই ধরনের ক্লাস্টারিং যেখানে প্রত্যেকটা পয়েন্ট শুধুমাত্র একটা গ্রুপেই বিলং করে। ওকে, কোন একটা ডেটা পয়েন্ট একাধিক গ্রুপে বিলং করতে পারবে না, একটা ডেটা পয়েন্ট একটা গ্রুপেই বিলং করবে, লাইক ওয়ান ফাংশন। এটাকে বলবো আমরা হার্ড ক্লাস্টারিং। আরেকটা ক্লাস্টারিং হইতে পারে যেটাকে বলে ফাজি ক্লাস্টারিং। ফাজি ক্লাস্টারিং হচ্ছে ওইরকম, সাপোজ আপনারা দেখবেন যে আপনাদের অনেক ফ্রেন্ড আছে যারা আসলে একাধিক গ্রুপের মেম্বার আর একাধিক ক্লাবের মেম্বার। দ্যাট মিনস তাদের মেম্বারশিপ আসলে একাধিক গ্রুপেই আছে। সো এরকম যদি হয় যে একটা ডেটা পয়েন্ট একাধিক ক্লাস্টারের মেম্বার হইতে পারে আপ টু সাম ডিগ্রি, সেই ক্ষেত্রে ক্লাস্টারিংটাকে বলা হবে ফাজি ক্লাস্টারিং। এন্ড লাস্ট আরেক ধরনের ক্লাস্টারিং আছে যেটাকে বলা হচ্ছে প্রবাবিলিস্টিক ক্লাস্টারিং। এটা আসলে মানে একটা প্রবাবিলিটি মেজারের উপর ডিপেন্ড করে। সাপোজ কোন একটা ডেটা পয়েন্ট কোন একটা ক্লাস্টারের মেম্বার হইতেও পারে, নাও হইতে পারে, বা এটা সার্টেন এটা প্রবাবিলিটি থাকতে পারে। সো প্রবাবিলিটি মেজারটাকে যদি নিয়ে আসে সেক্ষেত্রে ক্লাস্টারিং প্রসেসটাকে বলা হবে প্রবাবিলিস্টিক ক্লাস্টারিং। সো আমরা আসলে ফাজি ক্লাস্টারিং, প্রবাবিলিস্টিক ক্লাস্টারিং এগুলো দেখবো না, আমরা একটা হার্ড ক্লাস্টারিং দেখবো যেটা হচ্ছে কে-মিনস অ্যালগরিদম। কোন একটা ডেটা পয়েন্ট একটা ক্লাস্টারের মেম্বারই হইতে পারবে, একাধিক ক্লাস্টারের মেম্বার হইতে পারবে না। নাও আমরা যদি অ্যালগরিদমের দিকে একটু দেখি, সাপোজ আমাদের কোন একটা ডেটা সেটে n সংখ্যক ডেটা পয়েন্ট আছে। নাও এই n সংখ্যক ডেটা পয়েন্টকে যদি আমরা m সংখ্যক গ্রুপে ক্লাস্টার করতে চাই বা অ্যাসাইন করতে চাই, তাহলে কত উপায়ে এই অ্যাসাইনমেন্টটা করতে পারি। লাইক জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ আপনারা যদি ব্রুট ফোর্স মেথডে ক্লাস্টারিং করতে চান, ব্রুট ফোর্স মানে যত ধরনের কম্বিনেশন পসিবল সব ধরনের কম্বিনেশন দিয়ে যদি এই ক্লাস্টারিংটা করতে চান, তাহলে সেখানে কতগুলো কম্বিনেশন পসিবল। সো আপনারা যদি একটু পারমুটেশন কম্বিনেশন জানেন বা কম্বিনেটোরিয়ালস গুলো জানেন, আপনারা তো অলরেডি কম্বিনেটোরিয়ালস পড়েছেন 3-2 তে ও 3-1 এ। সো ওইখানে দেখবেন যে এখানে আপনার ডেটা পয়েন্ট আছে n সংখ্যক, সেই n সংখ্যক ডেটা পয়েন্টকে m সংখ্যক গ্রুপে ভাগ করতে হবে। সো কত উপায়ে ভাগ করা যেতে পারে, সেই আনসারটা হচ্ছে এই যে এটা। ওকে, n সংখ্যক ডেটা পয়েন্টকে m সংখ্যক গ্রুপে অ্যাসাইন করার ওয়ে হচ্ছে এতগুলো। সাপোজ যদি আপনার 15টা ডেটা পয়েন্ট থাকে এবং 3টা গ্রুপে আপনি গ্রুপিং করেন, তাহলে নাম্বার অফ ওয়েজ হবে এতগুলা, অলমোস্ট 2.3 মিলিয়ন। যদি ডেটা পয়েন্ট আরেকটু বেড়ে যায় সেই ক্ষেত্রে সেটা হবে 45 বিলিয়ন। এতগুলা ওয়ে। যদি আরেকটু বেড়ে যায়, সাপোজ 100টা ডেটা পয়েন্ট 5টা গ্রুপে ভাগ করতে হবে, অনলি 100টা ডেটা পয়েন্ট 5টা গ্রুপে ভাগ করতে হবে, নাম্বার অফ ওয়েজ 10⁻68। সো দেখেন এক্সপোনেনশিয়ালি ভ্যালুটা বাড়তেছে। ওকে, সো এটা আসলে ব্রুট ফোর্স মেথডে করাটা মোটেই ভালো আইডিয়া হবে না, রাইট? ওকে, সো ব্রুট ফোর্স যদি অ্যাপ্লাই না করি তাহলে আমরা কিভাবে যাব? সো ব্রুট ফোর্স ছাড়াও আমাদের আসলে অনেক উপায় আছে, ওকে, যেগুলোকে বলে আমরা হিউরিস্টিক।
হিউরিস্টিক অ্যাপ্লাই যদি করি তাহলে দেখা যাবে অনেক অনেক ক্ষেত্রে আমরা অপটিমাল সলিউশন পাবো না, বাট সাব অপটিমাল সলিউশন গুলো পাবো, যেটা আসলে খুবই কম সময়ে পাওয়া যাবে এবং ওইটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। ওকে, তো এখানে দেখেন একটা ওয়ে আউট বলা আছে, consider only a small fraction of clustering of X and select a sensible clustering among them. That means এই যে দেখেন আপনার এখানে যদি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করেন তাহলে এখানে অনেকগুলো কম্বিনেশন পসিবল। সো সবগুলো কম্বিনেশন আসলে চেক করার দরকার নাই, এই সবগুলো কম্বিনেশনের মধ্যে কয়েকটা কম্বিনেশন শুধুমাত্র চেক করলেই হবে, যেইগুলা কে বলতেছি আমরা একটা স্মল ফ্র্যাকশন, এবং সেই স্মল ফ্র্যাকশন থেকে একটা সেন্সিবল ক্লাস্টারিং আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো দুইটা জিনিস, এই যে অনেকগুলা ক্লাস্টারিং এর ওয়েস, সেখান থেকে এই যে ফ্র্যাকশনটা বলতেছি সেই ফ্র্যাকশনটা আমরা কিভাবে বের করে আনবো, সেটা কিভাবে কনসিডার করব, আর সেন্সিবল বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এই আনসারটা আসলে ডিপেন্ড করে আমরা কোন ধরনের ক্লাস্টারিং অ্যালগরিদম ইউজ করব এবং কি ধরনের ক্রাইটেরিয়া অ্যাডপ্ট করব। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আপনাদেরকে এই ল্যাবেও একটা অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করতে হবে, সো চেষ্টা করেন যে এইখান থেকে আপনাদের যত ধরনের ডাউট আছে সবগুলা ক্লিয়ার করে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে যখন আপনারা অ্যাসাইনমেন্ট করা শুরু করবেন তখন আসলে কোনো ডাউট আইজ না যায় বা কোনো কোথাও স্টার্ট হয়ে না যান। ক্লাসটা কাইন্ডলি একটু ফলো করেন। দেখেন দুইটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন আছে ক্লাস্টারিং মানে ক্লাস্টারিং অ্যানালাইসিসে। এক ধরনের ক্লাস্টারিং কে বলা হয় হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, আর এক ধরনের ক্লাস্টারিং কে বলা হয় পার্টিশনাল ক্লাস্টারিং। যখন কোনো একটা ডেটা সেটকে আপনি কমপ্লিটলি কয়েকটা নন ওভারল্যাপিং গ্রুপে ভাগ করে দেন তখন সেটাকে বলা হচ্ছে পার্টিশনাল, মানে কোনো ওভারল্যাপ থাকতে পারবে না ক্লাস্টারগুলোর মধ্যে। আর ক্লাস্টারগুলোর মধ্যে যদি ওভারল্যাপিং থাকে বা নেস্টেড হয় সেক্ষেত্রে সেটাকে বলা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। এক্সাম্পল যদি দেখাই, দেখেন এখানে কিছু ডেটা পয়েন্ট আছে, সেই ডেটা পয়েন্ট যেমন উপরে যে ডেটা পয়েন্ট গুলো আছে সেই ডেটা পয়েন্ট গুলোকে এই যে দুইটা নন ওভারল্যাপিং গ্রুপে ভাগ করা হয়েছে, নিচে ডেটা পয়েন্ট গুলোকে আরেকটা নন ওভারল্যাপিং গ্রুপে নেওয়া হয়েছে। সো এখানে দেখেন তিনটা ক্লাস্টার জেনারেট হয়েছে, বাট এরা কেউই একটা একটার সাথে ওভারল্যাপ করতেছে না, টোটালি ডিস্টিংক্ট সেট জেনারেট হয়েছে। সো এটাকে বলা আসলে পার্টিশনাল ক্লাস্টারিং। বাট আরেক ধরনের ক্লাস্টারিং আছে যেখানে ডেটা মানে ক্লাস্টার গুলো ওভারল্যাপিং হতে পারে। যেমন একটা হতে পারে এরকম, সবগুলো ডেটা পয়েন্ট নিয়ে একটা ক্লাস্টার তৈরি হলো, এটার মধ্যে একটা সাবসেট নিয়ে আরেকটা ক্লাস্টার তৈরি করা হলো, সেই সাবসেটের মধ্যে আরেকটা সাবসেট নিয়ে ভিতরে আরেকটা ক্লাস্টার তৈরি করা হলো। সো দেখেন এই যে একদম বড়টা এবং ভিতরেরটা এটা আসলে ওভারল্যাপিং, আবার একদম ভিতরে যেটা আছে এটা মাঝেরটার সাথে ওভারল্যাপিং। সো এরকম ওভারল্যাপিং যদি থাকে তাহলে সেটাকে বলা হবে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। এবং এটাকে যদি আপনি একদম একটা ট্রি ডায়াগ্রাম একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখান, গ্রাফের মাধ্যমে দেখান, তখন দেখবেন যে সেটা দিয়ে একটা ট্রি জেনারেট হচ্ছে। ওকে, এই জন্য আসলে মোস্টলি হায়ারার্কিক্যাল বলা হচ্ছে। সো এরকম ক্লাস্টারিংও হতে পারে। আমরা যে অ্যালগরিদমটা দেখবো কেমিন্স, সেটা আসলে একটা পার্টিশনাল ক্লাস্টারিং অ্যালগরিদম। সো এটা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং থেকে আসলে সিম্পলার। সো আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন তখন আসলে এটা অনেক সিম্পল হবে। নাও আমরা যদি এই যে বারবার কেমিন্স ক্লাস্টারিং বলতেছি, কেমিন্স ক্লাস্টারিং বলতে আসলে আমরা কি বুঝি? কেমিন্স ক্লাস্টারিং অ্যালগরিদম হচ্ছে এরকম একটা অ্যালগরিদম যেখানে পার্টিশনাল ক্লাস্টারিংটাকে অ্যাপ্রোচ করা হয়, মানে ডেটা পয়েন্টগুলোকে পার্টিশন করা হয়। তো পার্টিশন কিভাবে করা হয়? পার্টিশন করা হয় কয়েকটা সেন্ট্রয়েডের ভিত্তিতে। সেন্ট্রয়েড গুলো হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। সাপোজ কোন একটা ডেটা সেটে আপনার মনে হলে এখানে 5টা ক্লাস্টার জেনারেট হইতে পারে, 5টা গ্রুপ থাকতে পারে। সো এই যে 5টা গ্রুপ থাকতে পারে, সেই 5টা গ্রুপের জন্য আপনি 5টা সেন্টার পয়েন্ট ঠিক করে নেবেন। প্রত্যেকটা সেন্টার পয়েন্টকে বলা হবে একটা সেন্ট্রয়েড। ওকে, এবং প্রত্যেকটা ক্লাস্টার একটা সেন্ট্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড হবে। সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয়? সেন্ট্রয়েড গুলো হচ্ছে নরমালি সেন্ট্রয়েড হয় কোন একটা গ্রুপের যেই অবজেক্ট গুলো আছে বা যে ডেটা পয়েন্ট গুলো আছে সেই ডেটা পয়েন্ট গুলোর মিন। ওকে, সো
আপনার ডেটা সেটের যদি কে সংখ্যক ক্লাস্টার থাকে তাহলে কে সংখ্যক মিন থাকবে, এই জন্য এই অ্যালগরিদমটাকে বলা হয় কে মিনস ক্লাস্টারিং। ওকে, কে সংখ্যক মিনস এখানে আছে। ওকে, থার্ডলি প্রত্যেকটা পয়েন্টকে কোনো একটা ক্লাস্টারে অ্যাসোসিয়েট করা হয় বেসড অন ক্লোজনেস। কোনো একটা ডেটা পয়েন্ট আপনি নেবেন, কে সংখ্যক সেন্ট্রয়েড আপনার আছে, আপনি দেখবেন এই ডেটা পয়েন্টটা কোন সেন্ট্রয়েডের সাথে সবচেয়ে কম দূরত্বে আছে, যেটার সাথে সবচেয়ে কম দূরত্বে থাকবে সেই গ্রুপে তাকে অ্যাসাইন করে দিবেন। ওকে, সো ইনিশিয়ালি আপনি যেটা করবেন, আপনি 5টা সেন্ট্রয়েড র্যান্ডমলি পিক করে নেবেন, তারপরে আপনার যে পুরো ডেটা সেটের যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টকে আপনি এই সেন্ট্রয়েড গুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবেন। ওকে, ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে আপনার কে সংখ্যক ক্লাস্টার জেনারেট হবে। এখন যে কে সংখ্যক ক্লাস্টার জেনারেট হয়েছে এটা তো আসলে অপটিমাল সলিউশন না, এটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ কিভাবে করবেন? তো যতগুলো ক্লাস্টার তৈরি হলো সেই ক্লাস্টারগুলো দিয়ে আপনি আবার এভারেজ বের করবেন বা মিনস বের করবেন। এখন দেখবেন যে মিনস গুলো চেঞ্জ হয়ে গেছে। তো যখন মিনস গুলো চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জ হওয়ার পরে আবার পুরো ডেটা সেটকে এই চেঞ্জড মিন এর মধ্যে আবার অ্যাসাইন করবেন। ওকে, তাহলে আবার কে সংখ্যক ক্লাস্টার পাবেন, দেন আবার এটাকে মানে ওইখান থেকে আবার প্রত্যেকটা ক্লাস্টারের মিনস বের করবেন। মিনস গুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আবার পুরো ডেটা সেটকে ওই চেঞ্জড মিন দিয়ে গ্রুপিং করবেন। এইভাবে ততক্ষণ পর্যন্ত গ্রুপ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই কে মিনস চেঞ্জ হয়। যদি এটা আনচেঞ্জ হয়ে যায় কোনো একটা পর্যায়ে, যখনই আসলে এটা অপটিমাল ইয়েতে চলে যাবে তখন আসলে আর চেঞ্জ হবে না, তখন আপনি এই যে রিপিটেশনটা এটা স্টপ করে দিবেন। ওকে, সো বেসিক অ্যালগরিদমটা যদি আমরা দেখি, বেসিক অ্যালগরিদমটা হচ্ছে এরকম। প্রথমে কে সংখ্যক ইনিশিয়াল সেন্ট্রয়েড র্যান্ডমলি পিক করতে হবে বা সিলেক্ট করতে হবে, এটা নাম্বার 1 স্টেপ। তারপরে আমরা একটা রিপিট লুপে ঢুকবো। রিপিট লুপে প্রথম কাজ হবে এই যে কে সংখ্যক সেন্ট্রয়েড আমরা পিক করছি ইনিশিয়ালি, সেই কে সংখ্যক সেন্ট্রয়েড দিয়ে কে সংখ্যক ক্লাস্টার জেনারেট করতে হবে বাই অ্যাসাইনিং অল পয়েন্টস টু দেয়ার নিয়ারেস্ট centroid. Okay, then recompute the centroid of each cluster. কে সংখ্যক ক্লাস্টার জেনারেট হয়ে গেছে, তারপরে আবার সেন্ট্রয়েড গুলোকে রিকম্পিউট করতে হবে। রিকম্পিউট করে যদি দেখা যায় সেন্ট্রয়েড গুলো চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা আবার রিপিট করতে হবে। যদি চেঞ্জ না হয়, আনটিল দ্য সেন্ট্রয়েড ডোন্ট চেঞ্জ, দেন এই রিপিটেশনটা স্টপ করে দিতে হবে। ওকে, এবং লাস্ট আইটারেশনে যেই ক্লাস্টার গুলো আমি পেয়েছি সেই ক্লাস্টার গুলোই হবে আমার অপটিমাল রেজাল্ট। সো এইটুকুই হচ্ছে আমার কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম, এইটুকুই আপনারা ইমপ্লিমেন্ট করবেন। রাইট, আচ্ছা এটা যদি আমরা একটু এনিমেট করে দেখি বা সিমুলেট করে দেখি, সাপোজ আপনার কোন একটা ডেটা সেটে এরকম কিছু পয়েন্ট আছে। সো ইনিশিয়ালি আপনি 3টা পয়েন্ট র্যান্ডমলি পিক করে নেবেন, যেগুলোকে বলবেন সাপোজ আপনার এখানে মনে হচ্ছে যে এখানে 3টা ক্লাস্টার থাকতে পারে। সো এই 3টা ক্লাস্টারের কোন কোন মেম্বারগুলো থাকবে এই সেই মেম্বারগুলো বের করার জন্য আপনি ইনিশিয়ালি 3টা সেন্ট্রয়েড র্যান্ডমলি পিক করে নেবেন। সাপোজ 3টা সেন্ট্রয়েড হচ্ছে যে প্লাস সাইন দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে সেন্ট্রয়েড। ওকে, সো ইনিশিয়ালি 3টা পয়েন্ট নেওয়া হলো। এই 3টা পয়েন্ট সিলেক্ট করার পরের কাজ হবে যে এইখানে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে নিয়ারেস্ট সেন্ট্রয়েডের সাথে অ্যাসোসিয়েট করে এক একটা ক্লাস্টার জেনারেট করা বা এক একটা গ্রুপ জেনারেট করা। তো দেখা যাবে যে এখানে যে পয়েন্টগুলো আছে স্কোয়ারের মতো, এগুলো দেখা যাবে যে এই প্লাসটার সাথে অ্যাসোসিয়েটেড হবে। এইখানে যেগুলো আছে সেগুলো দেখা যাবে যে নিয়ারেস্ট সেন্ট্রয়েড হচ্ছে এই প্লাসটা, সো এটার সাথে অ্যাসোসিয়েটেড হবে। দেন এই যে উপরে যে ট্রায়াঙ্গুলার পয়েন্টগুলো আছে সেগুলো দেখা যাবে যে একদম উপরে যে সেন্ট্রয়েড আছে সেটার সাথে অ্যাসোসিয়েট হবে। এই মাঝখানে এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাঝখানেরটার সাথে অ্যাসোসিয়েট হবে। সো আলটিমেটলি 3টা গ্রুপ জেনারেট হবে। তো 3টা গ্রুপ জেনারেট হয়ে যাওয়ার পর আপনি সেন্ট্রয়েড গুলোকে আবার মানে 3টা গ্রুপেরই সেন্ট্রয়েড রিকম্পিউট করবেন বা মিনটা রিকম্পিউট করবেন। মিন রিকম্পিউট করার পরে দেখা যাবে যে মিন চেঞ্জ হয়ে এই যে নিচের দিকে চলে আসছে। ওকে, এটাকে যদি এটা হচ্ছে ফার্স্ট আইটারেশন গেল। দেন আরেকবার যদি এই যে চেঞ্জ হয়ে যখন যাবে তখন আরেকবার সবগুলো ডেটা পয়েন্টকে নিয়ারেস্ট সেন্ট্রয়েডের সাথে অ্যাসাইন করে গ্রুপ জেনারেট করবেন। সো গ্রুপ জেনারেট করার পরে আরেকবার
সেখান থেকে সেন্টার গুলো রিকম্পিউট করবেন। যদি অ্যাগেন সেন্টার গুলো চেঞ্জ হয়ে যায় দেন রিপিটেশনটা চালিয়ে যাবেন। এভাবে ততক্ষণ পর্যন্ত এই রিপিটেশনটা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত এই সেন্ট্রয়েড চেঞ্জ হয়। ওকে, এন্ড সেন্ট্রয়েড গুলা নরমালি আমি আগেও বলেছি সেন্ট্রয়েড গুলো হচ্ছে আপনার কোন একটা ক্লাস্টারের মধ্যে যতগুলো ডেটা পয়েন্ট আছে সেই ডেটা পয়েন্ট গুলোর মিন। সো মিন কিভাবে বের করবেন? ডেটা পয়েন্ট গুলোকে সাম করবেন, এখানে যতগুলো ডেটা পয়েন্ট আছে সেটা দিয়ে ভাগ করবেন, তাহলে মিন পেয়ে যাবেন। ওকে, সো এভাবে যখন আপনি জিনিসটা রিপিট করবেন কোন একটা সময় রেজাল্টটা কনভার্জ করবে, এবং যখনই কনভার্জ করবে তখনই আপনি রেজাল্টটা রিটার্ন করে দিবেন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস যে মোস্ট অফ দা কেস কোন একটা ডেটা পয়েন্ট কয়েকটা আইটারেশনে কনভার্জ করে ফেলে। নরমালি মনে হতে পারে যে এটা আসলে একটা ইনফাইনাইট লুপ হয়ে যেতে পারে, কখনোই কনভার্জ হলো না, আসলে তা হয় না। নরমালি কনভার্জ খুব দ্রুতই কয়েকটা স্টেপে কনভার্জ করে ফেলে। সেক্ষেত্রে এই যে স্টপ এর যে ক্রাইটেরিয়াটা ছিল, যেমন এখানে আমরা বলেছিলাম যে আনটিল দ্য সেন্ট্রয়েড ডোন্ট চেঞ্জ, মানে সেন্ট্রয়েড যদি চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত এটা রিপিট করতে হবে। ওকে, তো এখানে কোনো নাম্বার স্পেসিফাইড না, আমরা চাইলে এখানে নাম্বারও স্পেসিফাইড করতে পারি। সেই নাম্বারটা হইতে পারে, এটা একটা স্টপিং কন্ডিশন হইতে পারে। কন্ডিশনটা হচ্ছে এরকম, আনটিল রিলেটিভ ফিউ পয়েন্ট চেঞ্জ দ্য ক্লাস্টার, মানে হচ্ছে ক্রাইটেরিয়াটা হবে এরকম যে যখন সেন্ট্রয়েড গুলো চেঞ্জ হয়ে যাবে তখন তো আসলে এই যে পয়েন্ট গুলো যে আগে যে ক্লাস্টার করেছিল সেই ক্লাস্টার গুলো চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো যখনই কনভার্জ করতে থাকবে তখন দেখা যাবে যে কোন একটা ডেটা পয়েন্ট যে আগে যে ক্লাস্টারে ছিল সেই ক্লাস্টারে থেকে যাচ্ছে, আর অন্য কোনো ক্লাস্টারে মুভ করতেছে না, বা মুভ করতেছে বাট খুব অল্প সংখ্যক পয়েন্ট একটা ক্লাস্টার থেকে অন্য একটা ক্লাস্টারে মুভ করতেছে। সো যদি খুব অল্প কয়েকটা পয়েন্ট শুধুমাত্র মুভ করে সেই ক্ষেত্রেও আমরা চাইলে এই রিপিটেশনটা স্টপ করে দিতে পারি। সো এটা ডিফারেন্ট কাইন্ড অফ স্টপিং কন্ডিশন হতে পারে। সো আমরা নরমালি আসলে ফার্স্ট যে স্টপিং কন্ডিশন যে সেন্ট্রয়েড চেঞ্জ হচ্ছে না সেটা ইউজ করব, এটা ইউজ করার আমাদের এখানে দরকার হবে না। আর কেমেন্সে আপনাদের এটাকে আসলে ইউজ করতে হবে না, আপনারা আগেরটা ইউজ করবেন। ওকে, সো আমরা যে সিমুলেশনটা দেখেছি এখানে মোটামুটি 4টা ইটারেশনে কনভার্ট করে ফেলে। নাও এখানে যেই আউটপুটটা জেনারেট হয়েছে সেই আউটপুটটা আসলে একটা অবজেক্টিভ ফাংশনকে অপটিমাইজ করার চেষ্টা করে। সেই অবজেক্টিভ ফাংশন হচ্ছে সাম অফ ডিস্টেন্সেস। যেমন কোন একটা ডেটা পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের যে ডিসটেন্স সেই ডিসটেন্সটাকে এখানে মিনিমাইজ করার চেষ্টা করা হয়। সো এই যে সাম অফ ডিসটেন্স এটাকে বলা হয় সাম। ডিসটেন্সটা আসলে বের করা হয় কি, এই যে নরমালি ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করা হয় দুইটা ডেটা পয়েন্টের মধ্যে এভাবে, সে সাপোজ দুইটা ডেটা পয়েন্ট আছে এরকম x1 সরি x1 and like এর দুটো ডেটা পয়েন্ট আছে। সেই দুটো ডেটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স আমরা কিভাবে বের করব? আমরা ডিসটেন্স আমরা এভাবে বের করতে পারি, রুট ওভার x1 minus x2 এটার স্কয়ার প্লাস y1 minus y2 এটার স্কয়ার। ওকে, এটা হচ্ছে ডিসটেন্স। সো এই যে ডিসটেন্সটাকে যদি স্কয়ার করে দিই তাহলে হচ্ছে এই রুটের অংশটা চলে যাবে। সো এটা হচ্ছে ডিসটেন্স স্কয়ার। এই ডিসটেন্স স্কয়ার গুলোকে যদি প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি এইভাবে ডিসটেন্স স্কয়ার গুলো বের করে নিই এবং সেগুলোকে সাম করি তাহলে পাওয়া যাবে সাম অফ স্কয়ার ডিসটেন্স, বা এটাকে অন্যভাবে বলতে পারি সাম অফ স্কয়ার এরর। সো এই যে ফাংশনটা, এই ফাংশনের সাম অফ স্কয়ার এরর, এইটার যে ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা চাবো যে অলওয়েজ মিনিমাইজ করতে। ওকে, সো এই জিনিসটাকে বলা হবে আপনার অবজেক্টিভ ফাংশন। সেই অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ বা অপটিমাইজ করার চেষ্টা করা হচ্ছে এখানে। তো কেমেন্স ক্লাস্টার আসলে একটা অপটিমাইজেশন অ্যালগরিদম, রাইট? আচ্ছা, তো এই অপটিমাইজেশন করতে গিয়ে দেখা যায় যে মাঝে মধ্যে সাব অপটিমাল আউটপুট জেনারেট হতে পারে।
যেমন এরকম হইতে পারে, লাইক এখানে কিছু ডেটা পয়েন্ট আছে, এইগুলো হচ্ছে অরিজিনাল ডেটা পয়েন্ট। সেই ডেটা পয়েন্ট গুলার অপটিমাল ক্লাস্টারিং হচ্ছে যেখানে 3টা ক্লাস দেখা যাচ্ছে, এটা একটা, এখানে একটা, এখানে একটা। বাট ইনিশিয়াল পয়েন্ট গুলো যদি আমি মানে ঠিক মতো নিতে না পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে 3টা ক্লাস্টারই তৈরি হবে, বাট দেখা যাবে যে এই যে নিচের যেগুলো আছে এগুলো নিয়ে একটা ক্লাস্টার তৈরি হবে, এখানে এগুলো নিয়ে একটা ক্লাস্টার তৈরি হবে, এখানে এগুলো নিয়ে একটা ক্লাস্টার তৈরি হবে। ওকে, তো এখানে আসলে একটা মানে সেম অপটিমাইজেশনই হচ্ছে, বাট অপটিমাইজেশন করতে যেয়ে দেখা যাবে যে একটা সাব অপটিমাল রেজাল্ট প্রডিউস হচ্ছে। এটা কিভাবে হইতে পারে, এরকম সাপোজ আপনি যদি 3টা ইনিশিয়াল ডেটা পয়েন্ট এভাবে নেন, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা র্যান্ডমলি এই 3টা পিক করলেন। সো ফার্স্ট আইটারেশন যখন চালাবেন, ফার্স্ট আইটারেশনের পরে দেখেন সেন্টার গুলো চেঞ্জ হয়ে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। সেকেন্ড আইটারেশন, থার্ড আইটারেশন, এটা ফিফথ, আচ্ছা ফিফথ আইটারেশনে চলে আসি, সিক্সথ আইটারেশন, মোটামুটি 6টা আইটারেশনের পরে দেখা যাবে যে এই যে সেন্টার গুলো 3টা ক্লাস্টারের দিকে চলে গেছে। সো এখানে 3টা ক্লাস্টার প্রডিউস হবে এবং এটা আসলে একটা অপটিমাল রেজাল্ট, এই জিনিসটা একটা অপটিমাল রেজাল্ট প্রডিউস করতেছে। কিন্তু আপনি যদি ইনিশিয়াল পয়েন্ট গুলো নেন এইভাবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, সো প্রতি আইটারেশনে জিনিসগুলো চেঞ্জ হবে কি হবে, যে দেখেন এটা এদিকে নিচে চলে আসছে, এটা ডান পাশে চলে গেছে, থার্ড আইটারেশন, ফোর্থ আইটারেশন, ফিফথ আইটারেশন। সো আফটার ফিফথ আইটারেশন আলটিমেটলি এখানে একটা সেন্ট্রয়েড, এখানে একটা সেন্ট্রয়েড, এখানে একটা সেন্ট্রয়েড। সো সো ক্লাস্টার গুলো যদি হয় তখন দেখা যাবে যে এগুলো নিয়ে একটা ক্লাস্টার, এখানে একটা ক্লাস্টার, এখানে একটা ক্লাস্টার, 3টা ক্লাস্টার প্রডিউস হচ্ছে। সো এখানে কিন্তু সাম অফ স্কয়ারের উপর অপটিমাইজ করা হচ্ছে এবং এর চেয়ে বেশি আর অপটিমাইজ করা যাচ্ছে না, এবং বাট রেজাল্ট যেটা তৈরি হচ্ছে এটা একটা সাব অপটিমাল রেজাল্ট। ওকে, কেউ একজন কোয়েশ্চেন করতেছিলেন কথা বলি, any question or any doubt? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি একটু সাম আপ করি। সো এখানে যে অ্যালগোরিদমটা আমরা দেখছি, ক্যামেন্স অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হবে 2 ধরনের কমপ্লেক্সিটি, একটা হচ্ছে স্টোরেজ কমপ্লেক্সিটি, স্টোরেজ কমপ্লেক্সিটি হবে big O m plus k multiplied by n, যেখানে m হচ্ছে নাম্বার অফ m আসলে, আচ্ছা m হচ্ছে নাম্বার অফ পয়েন্টস আর k কে বলা হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার এন্ড n হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউটস। ওকে, দেখেন আপনাকে কি কি স্টোর করতে হবে, সবগুলা ডেটা পয়েন্টকে স্টোর করতে হবে, 3টা যতগুলো সেন্ট্রয়েড আছে সেই সেন্ট্রয়েড গুলোকে স্টোর করতে হবে। সো এগুলো যদি স্টোর করেন তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ডেটা পয়েন্টে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট কিন্তু স্টোর করতে হবে, এবং প্রত্যেকটা সেন্ট্রয়েডে ডেটা পয়েন্টে যতগুলো অ্যাট্রিবিউট সেন্ট্রয়েডে ততগুলো অ্যাট্রিবিউট থাকবে। সো আলটিমেটলি টোটাল পয়েন্ট হবে অরিজিনাল ডেটা পয়েন্ট প্লাস সেন্ট্রয়েড। সেগুলোকে যদি নাম্বার অফ অ্যাট্রিবিউট দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে টোটাল স্টোরেজ কমপ্লেক্সিটিটা পাওয়া যাবে। আর আপনি যে লুপটা চালাবেন সেই লুপটা তো আসলে সবগুলা ডেটা পয়েন্টের জন্য, সবগুলা সেন্ট্রয়েডের জন্য, এবং যখন আপনি প্রতিটা ডেটা পয়েন্টে যাবেন সেই ডেটা পয়েন্টের সবগুলা অ্যাট্রিবিউটের জন্য চালাবেন। সো আলটিমেটলি যতগুলো আইটারেশন চালাবেন সবগুলোকে যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে টাইম কমপ্লেক্সিটি পাওয়া যাবে। সো আগে যে জিনিসগুলো ছিল এম কে এন, এই 3টাকে তো মাল্টিপ্লাই করতে হবে, প্লাস আপনি যতগুলো আইটারেশন চালাচ্ছেন ওটাকে যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটিটা পাওয়া যাবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে কেমেন্স ক্লাস্টারিং এর কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো হচ্ছে যে এখানে সাব অপটিমাল রেজাল্ট প্রডিউস হওয়ার চান্স খুবই হাই। সাব অপটিমাল রেজাল্ট আসলে প্রডিউস হয় মেইনলি এই যে ইনিশিয়ালি কে সংখ্যক সেন্ট্রয়েড র্যান্ডমলি চুজ করা হয় সেটার জন্য। যদি এটা ঠিকঠাক মতো চুজ না হয় তাহলে দেখা যায় যে এখানে সাব অপটিমাল রেজাল্ট জেনারেট হতে পারে। এখন এটাকে কিভাবে মিটিগেট করা যায়,
একটা মিটিগেশন ওয়ে হইতে পারে যে আপনি যতগুলা ক্লাস্টার তৈরি করতেছেন নাম্বার অফ ক্লাস্টারের সংখ্যা বাড়ায় দেওয়া। কে এর সংখ্যা যদি বাড়ায় দেন তাহলে দেখা যাবে যে যে মোটামুটি অপটিমাল রেজাল্ট প্রডিউস হওয়ার একটা চান্স আছে, বাট সেই ক্ষেত্রেও আপনার মানে মনে হইতে পারে যে চান্স আছে, বাট চান্সটা আসলে খুবই কম, বা এটার প্রবাবিলিটিটা খুবই কম। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ এখানে কিছু ডেটা পয়েন্ট আছে। সো অনেক মনে হইতে পারে যে এখানে আসলে 5টা ক্লাস্টার থাকতে পারে, যেমন এখানে একটা ক্লাস্টার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এখানে যাতে সাব অপটিমাল রেজাল্ট প্রডিউস না হয় এই জন্য আপনি কে এর সংখ্যা বাড়ায় এটাকে 2 টাইমস করে দিলেন। দ্যাট মিন্স এখানে 10টা ক্লাস্টার প্রডিউস করবেন, সো জাস্ট অপটিমাল রেজাল্ট পাওয়ার জন্য। সো 10টা ইনিশিয়াল সেন্ট্রয়েড নিলেন। 10টা ইনিশিয়াল সেন্ট্রয়েডের মধ্যে যে এখানে 2টা, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এগুলো হচ্ছে ইনিশিয়াল সেন্ট্রয়েড। তো এই ক্ষেত্রের উপর যদি আইটারেশন করেন, আইটারেশন করলে এটা মোটামুটি একটা অপটিমাল রেজাল্ট দিবে, এবং একটা মোটামুটি 4টা আইটারেশনই একটা অপটিমাল রেজাল্ট দিবে। বাট যদি ইনিশিয়াল পয়েন্টগুলা প্রতিটা সেন্ট্রয়েডে 2টা করে না নিয়ে এরকম হতো যে কোনো একটা মানে অরিজিনাল ক্লাস্টারে 2টার বেশি পড়ে গেছে এবং কোনো একটা অরিজিনাল ক্লাস্টারে 2টার কম পড়ে গেছে, যেমন এই ক্লাস্টারে 2টা আছে বাট এই ক্লাস্টারের মধ্যে শুধুমাত্র একটা সেন্ট্রয়েড ইনিশিয়াল সেন্ট্রয়েড আছে, এখানে 2টা আছে, এখানেও 2টা আছে, এখানে আবার 3টা আছে। সো এটা যদি আইটারেট করেন দেখা যাবে যে এখানেও 10টা ক্লাস্টার তৈরি হবে, বাট ক্লাস্টার গুলো দেখেন কিভাবে তৈরি হচ্ছে। এইখানে 2টা ক্লাস্টার মিলে একটা ক্লাস্টার তৈরি হচ্ছে, এখানে 2টাই তৈরি হচ্ছে, এখানে 2টা তৈরি হচ্ছে, এখানে 2টা তৈরি হচ্ছে, এখানে আবার 3টা তৈরি হচ্ছে। ওকে, এবং এখানে আসলে জিনিসটা কনভার্জ হয়ে গেছে। সো এখানে যে রেজাল্ট আসতেছে সেটা আসলে একটা সাব অপটিমাল রেজাল্ট হবে, অপটিমাল রেজাল্ট হবে না। ওকে, সো এই প্রবলেম গুলো আছে। তো এই প্রবলেম গুলো আসলে মিটিগেট করার অনেকগুলো ওয়ে আছে, বাট সেগুলো মিটিগেট করতে গেলে পুরো অ্যালগরিদমটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। আমরা কমপ্লেক্স অ্যালগরিদমের দিকে যাব না, আমরা একদম সিম্পলেস্ট অ্যালগরিদমের মধ্যে থাকবো। ওকে, সেই সিম্পলেস্ট অ্যালগরিদমটাকে যদি আমি আরেকবার ফর্মালি বলি, খেয়াল করেন, এই অ্যালগরিদমটাকে আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। সাপোজ আপনার একটা ডেটা সেট আছে, যে ডেটা সেটে n সংখ্যক ডেটা পয়েন্ট আছে। সো n সংখ্যক ডেটা পয়েন্টকে আপনি k সংখ্যক গ্রুপে অ্যাসাইন করবেন। দ্যাট মিন্স k সংখ্যক ক্লাস্টার জেনারেট করবেন। এই যে এই কেটা আসলে আপনি নিজে ডিফাইন করতেছেন। এই জন্য মেশিন লার্নিং অ্যালগরিদমে যে জিনিসগুলো আপনি নিজে ডিফাইন করবেন, যেখানে আসলে লার্নিং এর কিছু নাই, কেটাকে আপনি কখনো লার্ন করবেন, আপনি এটা নিজে সিলেক্ট করে দিবেন যে এটার ভ্যালু কত হবে, এবং এটা যদি ঠিকঠাক মতো রেজাল্ট প্রডিউস করতে পারে তাহলে থাকবে, যদি না হয় তখন কেয়ার ভ্যালু আপনি আবার চেঞ্জ করে দেন অ্যালগরিদমটাকে আবার চালাবেন। দ্যাট মিন্স আপনি এখানে টিউনিং করতে পারবেন। তো যে সকল প্যারামিটারকে টিউনিং করা যায় সেগুলোকে বলা হয় হাইপার প্যারামিটার। ওকে, সো কে হচ্ছে একটা হাইপার প্যারামিটার। সো শুরুতে আপনি হাইপার প্যারামিটারটাকে এটার ভ্যালুটাকে চুজ করে নেবেন। সো ফার্স্ট স্টেপ হচ্ছে স্পেসিফাই দা নাম্বার কে অফ ক্লাস্টারস টু অ্যাসাইন। কেটাকে স্পেসিফাই করতে হবে। স্পেসিফাই করে দ্যাট মিন্স আপনি কে এর ভ্যালু ঠিক করে দিবেন। ঠিক করে দেওয়ার পরে কে সংখ্যক ইনিশিয়াল সেন্ট্রয়েড চুজ করে নেবেন, বা কে সংখ্যক ইনিশিয়াল পয়েন্ট নেবেন যেগুলোকে বলবেন আপনি সেন্ট্রয়েড। ওকে, আচ্ছা, এটা করার পরে আপনি একটা লুপে ঢুকবেন। সেই লুপের 2টা কাজ হবে। একটা কাজ হচ্ছে আপনি যে সেন্ট্রয়েড গুলা চুজ করে নিলেন একটু আগে, সেই সেন্ট্রয়েড গুলাতে পয়েন্ট গুলাকে ডিস্ট্রিবিউট করবেন। প্রত্যেকটা পয়েন্টে যাবেন, দেখবেন যে এই পয়েন্টটা কোন সেন্ট্রয়েড থেকে সবচেয়ে কাছে আছে। সো ওই সেন্ট্রয়েডের সাথে অ্যাসাইন করে একটা গ্রুপ জেনারেট করবেন। সেভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই কাজটা যদি করেন তাহলে কে সংখ্যক সেট আপনার তৈরি হবে, বা কে সংখ্যক গ্রুপ তৈরি হবে, অর কে সংখ্যক ক্লাস্টার তৈরি হবে। ওকে, তো এই স্টেপটাকে বলা হয় এক্সপেকটেশন। এন্ড এটার পরের কাজ হচ্ছে যখন আপনার সেন্ট্রয়েড গুলো জেনারেট হয়ে গেল তখন আপনি সেন্ট্রয়েড গুলো না, ক্লাস্টার গুলো জেনারেট হয়ে গেল, এই ক্লাস্টারের মধ্যে এটার সেন্ট্রয়েডটাকে আবার রিকম্পিউট করবেন, যেখানে আসলে এটার সেন্ট্রয়েড কত হবে। দেখা যাবে যে এটা যদি রিকম্পিউট করেন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো
প্রত্যেকটা ক্লাস্টারে যে ওইটার জন্য সেন্ট্রয়েড রিকম্পিউট করবেন। সো আপনি যখন রিকম্পিউট করবেন তখন আবার কে সংখ্যক নতুন সেন্ট্রয়েড পাবেন, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজেশন। এই দুইটা স্টেপকে আপনি বারবার রিপিট করবেন, একটা সময় যে দেখবেন যে সেন্ট্রয়েড গুলো কনভার্জ হয়ে গেছে, দ্যাট মিন্স সেন্ট্রয়েডের ভ্যালুগুলো আর চেঞ্জ হচ্ছে না। যদি চেঞ্জ না হয় তাহলে আপনি লুপ থেকে বের হয়ে আসবেন, আর যতক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এই এক্সপেকটেশন এবং ম্যাক্সিমাইজেশন এই দুইটা স্টেপকে রিপিট করতে থাকবেন। ওকে, সো এই যে রিপিটেশনটা, দুইটা কাজ, এক্সপেকটেশন এবং ম্যাক্সিমাইজেশন, এই দুইটা স্টেপ ফলো করে বলে এটা, এই অ্যালগরিদমের আরেকটা নাম আছে যেটাকে বলে ইএম অ্যালগরিদম, এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগরিদম। ওকে, সো এটাকে আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইমপ্লিমেন্টেশনের জন্য কি কি লাগতে পারে, সাপোজ আপনি আপনার যে কে সংখ্যক সেন্ট্রয়েড ডিফাইন করার জন্য আপনি একটা লিস্ট নিতে পারেন, যেখানে এই লিস্টের মধ্যে কে সংখ্যক ভ্যালু থাকবে। তারপরে সেন্ট্রয়েড নিয়ে আসলে কে সংখ্যক গ্রুপ তৈরি করতে হবে। সো কে সংখ্যক গ্রুপ আপনি কিভাবে তৈরি করতে পারেন, কে সংখ্যক সেট আপনি তৈরি করতে পারেন, অথবা কে সংখ্যক লিস্ট আপনি জেনারেট করতে পারেন, অনেকভাবে এটা করতে পারেন। ওকে, বাট ফাইনালি এই অ্যালগরিদমটা রিটার্ন করবে এই যে সেন্ট্রয়েড গুলো তৈরি হলো, সেই সেন্ট্রয়েড গুলোর লেভেল। সাপোজ লেভেল গুলো এরকম হতে পারে, তিনটা ক্লাস্টার যদি জেনারেট হয়, তাহলে এখানে যে ডেটা পয়েন্ট গুলো থাকবে সেই ডেটা পয়েন্ট গুলো আপনি লেভেলিং করতে পারেন 1 দিয়ে, এখানে যে ডেটা পয়েন্ট গুলো থাকবে সেই ডেটা পয়েন্ট গুলোকে লেভেল করতে পারেন 2 দিয়ে, এখানকার ডেটা পয়েন্ট গুলোকে লেভেল করতে পারেন 3 দিয়ে। সো এভাবে লেভেলিং করে সেই লেভেল গুলো জাস্ট রিটার্ন করে দিবেন। এখানে 1 2 3 না করে 0 1 2 এভাবেও করা যেত। ওকে, সো এই হচ্ছে আমার আজকের কে-মিনস ক্লাস্টারিং এর বেসিক্স। এরপরে আমরা কোডিং পার্টটা দেখব। তো এর স্যার আগে একটা কোয়েশ্চেন ছিল স্যার। শিওর বলেন। স্যার আমার যদি অ্যাট্রিবিউট মানে 2 এর বেশি হয়, এক্স ওয়াই এর থেকে বেশি হয়, তখন সেগুলো আমরা প্লট করব কিভাবে এবং কে মিনসটা তখন কিভাবে করব? আচ্ছা, সাপোজ ধরেন আপনার ডিগ্রি হচ্ছে 3, সে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কে তো প্লট করা যায়, 3 কে প্লট করা যায় না? যেমন আমি একদম জি স্যার। দেখাইছি 3 কে প্লট করা যায়, কিন্তু যদি 4 ডাইমেনশন হয় তখন তো আসলে এখানটা একটা হাইপার গ্রাফ হয়ে যাবে। হাইপার গ্রাফকে নরমালি প্লট করা যায় না, সেক্ষেত্রে আপনাকে সেটার একটা ইয়ে নিতে হয়, এটাকে কি বলে, কোন একটা কোয়েশ্চেনটা ছিল স্যার, সেক্ষেত্রে কি আমি ইউক্লিডিয়ান ডিসটেন্সটা নিব, মানে x1 এর সাথে x1, y1 এর সাথে y, z এর সাথে z, এরকম ভাবে? রাইট, ডিসটেন্সটা তখন ইউক্লিডিয়ান ডিসটেন্সই নেবেন। ওকে, জি লাইক স্যার, সেক্ষেত্রে তো স্যার মানে আমার 4টা 5টা ম্যাটার করে না, জাস্ট মানে করেসপন্ডিং করে নিলেই হবে। রাইট, এটা এরকম হবে x1 - x2 স্কয়ার, দেন y1 - y2 স্কয়ার, z1 - z2 স্কয়ার, যদি আরো থাকে w1 - w2 স্কয়ার, এরকম হবে। ওকে, যতগুলা আপনার অ্যাট্রিবিউট থাকবে ততগুলার ওইগুলার জন্য ইয়ে করতে হবে, সেটাতেই ডিসটেন্সের সেটার ভ্যালুটা আসবে। আচ্ছা, বুঝেছি স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার ইনিশিয়ালি যখন আমি এক্সপেকটেশনটা করি, এই অ্যাসাইনটা কিভাবে করব, মানে এটা আচ্ছা, ইনিশিয়ালি তো যখন আপনি একটা পয়েন্টের সাথে ক্লোজ? দেখেন, ইনিশিয়ালি আপনি কে সংখ্যক সেন্ট্রয়েড নিয়ে নিলেন, সাপোজ কে সংখ্যক পয়েন্ট নিলেন, সাপোজ কে এর ভ্যালু হচ্ছে 3, সো এখানে 3টা পয়েন্ট নিলেন। আর আপনার ডেটা পয়েন্ট যেগুলো আছে, এই যে এটার চারপাশে কিছু ডেটা পয়েন্ট আছে, এটার চারপাশে কিছু ডেটা পয়েন্ট আছে, তা আপনি প্রত্যেকটা পয়েন্টে যে দেখবেন, সাপোজ এই পয়েন্টের জন্য দেখবেন এটা কোন সেন্ট্রয়েডের সবচেয়ে কাছে আছে, এটার সাথে ডিসটেন্স বের করবেন, এটার সাথে ডিসটেন্স বের করবেন, এবং এটার সাথে ডিসটেন্স বের করবেন। ওকে, তো প্রত্যেকটা সেন্ট্রয়েডের জন্য একটা লিস্ট থাকবে। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যে এই যে ডেটা পয়েন্টটা আছে, এই ডেটা পয়েন্টটা কোনটার সবচেয়ে কাছে, যেমন এখানে এটার সবচেয়ে কাছে, সো এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি, এটাকে যদি 3 বলি, তাহলে এই ডেটা পয়েন্টটাকে এইখানে দিয়ে দিবেন। দেন পরে আরেকটা ডেটা পয়েন্ট নেবেন, সেটাকে সাপোজ এটার খুব কাছে, সো এটাকে এখানে দিয়ে দিবেন। সো এইভাবে আপনি ইনিশিয়াল ক্লাস্টার গুলো জেনারেট করবেন। আচ্ছা, আমরা কোডটা দেখা একটু শুরু করি। দেখেন, শুরুর যে কোড ব্লকসটা আছে এটা ডিফারেন্ট
লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য এখানে আমাদের নামপাই তো অলওয়েজই লাগে, ম্যাটপ্লটলিব লাগবে আমরা ডেটা পয়েন্টগুলোকে প্লট করার জন্য। scikit-learn-এ ক্লাস্টারিং এর জন্য লাইব্রেরি আছে, একটা রিচ লাইব্রেরি, সেখান থেকে আমরা k-means অ্যালগরিদমটা ইম্পোর্ট করে নিচ্ছি। অ্যান্ড ডেটা সেট তৈরি করার জন্য মেকব্লক নামে একটা ক্লাস আছে, সেইটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। মেকব্লক নর্মালি র্যান্ডম ডেটা সেট তৈরি করে। ডেটা সেটটা আসলে কিরকম হবে আমরা শীঘ্রই দেখতে যাচ্ছি। সো আমরা শুরুতে লাইব্রেরিটাকে ইম্পোর্ট করে নিব, দেন বেশ সময় নিচ্ছে লাইব্রেরিটা ইম্পোর্ট করতে। আচ্ছা, লাইব্রেরি ইম্পোর্ট হয়ে গেলে আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করে নেব, নিজের একটা ডেটা সেট ক্রিয়েট করে নেব যেখানে নাম্বার অফ স্যাম্পলস হবে 1500। ওকে, 1500টা ডেটা পয়েন্ট আমরা জেনারেট করব, আর পয়েন্টগুলো হবে র্যান্ডম। ওকে, সো মেক ব্লবস এই ফাংশনটা যদি আমরা কল করি তাহলে এখানে নাম্বার অফ স্যাম্পল যদি 1500 পাঠায় দেই, এবং ওইখানে একটা অপশন আছে র্যান্ডম স্টেট, র্যান্ডম স্টেটে যদি আমরা একটা ইন্টিজার পাঠায় দিই, সেই ইন্টিজারটা হচ্ছে 170, এখানে আমি দিয়ে রেখেছি। আপনারা যে কোনো ইন্টিজার দিতে পারেন, চাইলে এখানে 42 দিতে পারেন, চাইলে 10 দিতে পারেন, চাইলে 0 দিতে পারেন। তো আমি এখানে 170 দিয়েছি। ওকে, এনি ইন্টিজার দিতে পারেন। নর্মালি মেকব্লপে যদি কোনো একটা ইন্টিজার পাস করা হয় তাহলে আসলে সে রিপ্রোডিউসেবল পয়েন্টস জেনারেট করে, রিপ্রোডিউসেবল ডেটা জেনারেট করে। রিপ্রোডিউসেবল ডেটা মানে হচ্ছে, যদিও এখানে বলা হচ্ছে যে এখানে যে ডেটা পয়েন্টগুলো তৈরি করবে সেগুলো হবে র্যান্ডম, অ্যাকচুয়ালি র্যান্ডম, বাট একবার রান করার পর সেকেন্ড বার যদি রান করেন, র্যান্ডম হইলে আসলে কি হওয়া উচিত, যে সেকেন্ড বার ডেটা পয়েন্টগুলো সম্পূর্ণ ডিফারেন্ট হওয়া উচিত, রাইট? বাট এখানে যদি কোনো একটা ইন্টিজার পাস করেন তখন দেখা যাবে যে ডেটা পয়েন্টগুলো আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। আগের বার যে ডেটা পয়েন্টগুলো জেনারেট হয়েছিল ওই ডেটা পয়েন্টগুলোই জেনারেট হচ্ছে, বাট ডেটা পয়েন্টগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে আসলে র্যান্ডম ভ্যালু জেনারেট হয়েছে। আমরা যদি একটু ডেটা পয়েন্টগুলো প্রিন্ট করে দেখি, যেমন আচ্ছা এখানে মেকব্লবস দুইটা লিস্ট রিটার্ন করে, একটা লিস্ট আসলে ডেটা পয়েন্টগুলো, আরেকটা লিস্ট রিটার্ন করে সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের লেভেলগুলা, প্রত্যেকটা পয়েন্ট কোন গ্রুপের মধ্যে আছে। ওকে, সো যদি আমি পয়েন্টগুলো দেখি, এই যে দেখেন এক্স গুলো হচ্ছে পয়েন্টস, একটা 2D পয়েন্টস যেখানে এক্স এর ভ্যালু আছে এবং ওয়াই এর ভ্যালু আছে, দেন পরের পয়েন্টে এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে। তো পয়েন্টগুলো আসলে র্যান্ডম, এবং প্রত্যেকটা ডেটা পয়েন্টের যে লেভেলগুলো হতে পারে 0, 1 এবং 2, দ্যাট মিন্স তিনটা লেভেলই হতে পারে, তিনটা গ্রুপের র্যান্ডম ডেটা পয়েন্ট তৈরি করে সে। ওকে, বাট আমরা বলেছিলাম আমরা যখন ক্লাস্টারিং করব তখন আসলে এটার কোনো লেভেলিং থাকতে পারবে না, বাট এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ডেটা পয়েন্টের একটা লেভেলিং আছে। সেই ডেটা পয়েন্টটা হইতে পারে 0, লেভেল হইতে পারে 0, 1 অথবা 2। সো এখান থেকে কনফ্লিক্ট হয়ে গেল, এখানে আসলে কনফ্লিক্টের কিছু নাই। আমরা ওয়াইটাকে কোথাও ইউজ করব না, ওকে, শুধুমাত্র এক্সটাকে ইউজ করব, লেভেলটাকে কোথাও ইউজ করব না, তাহলে তো এটা আনলেভেলড বা আনসুপারভাইজড লার্নিং হয়ে যাবে। ওকে, সো এক্স গুলোকে আমরা ইউজ করব। আমরা যদি এই এক্স গুলোকে একটু প্লটে দেখতে চাই, এখানে প্লটের জন্য একটা কোড দেওয়া আছে, প্লটিং আপনারা অলরেডি দেখেছেন, সো এটা বোঝাটা আসলে কমপ্লেক্স কিছু না। আপনি যদি এই যে এক্স এর ডেটা পয়েন্টগুলোকে প্লট করি তাহলে ডেটা পয়েন্টগুলোর প্লটিংটা হবে এরকম। এখান থেকে দেখেন মোটামুটি মনে হচ্ছে যে এখানে আসলে তিনটা গ্রুপই আছে। ওকে, সো তিনটা গ্রুপ যদি থাকে, আমরা যদি ক্লাস্টার করি তাহলে ক্লাস্টারগুলো কিরকম হবে, নর্মালি এই যে এখানে যে পয়েন্টগুলো আছে সেটা একটা ক্লাস্টার হওয়া উচিত, এখানকার পয়েন্টগুলো একটা ক্লাস্টার হওয়া উচিত, এখানকার পয়েন্টগুলো একটা ক্লাস্টার হওয়া উচিত। সো আমরা দেখি যে ক্লাস্টারিংটা কিভাবে করব। সো আমরা অলরেডি scikit-learn এর ক্লাস্টারিং অ্যালগরিদম k-means যেটা আছে সেটা ইম্পোর্ট করে নিয়েছি, সেটা আমরা ইউজ করব। সো k-means ফাংশনটার মধ্যে k-means ফাংশনটা যদি কল করি তাহলে সে একটা মডেল আমাদেরকে রিটার্ন করবে, সেই মডেলের ফিট স্যার ফাংশনটা। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। স্যার এক্স এর মধ্যে এখানে দুইটা করে ভ্যালু আসছে, এটা হ্যাঁ, কি মেক ব্লবের ফাংশন, মানে মেক কোথাও ডিফাইন করা যায় 2 এর জায়গায় 3টা?
মেক ব্লব, আপনারা একটু মেক ব্লব ইয়ে দেখেন। মেক ব্লব ছাড়াও আরো আসলে এই যে এখানে দেখেন ডেটা সেটের আরো অনেক ফাংশন আছে যেখানে আসলে দুইয়ের অধিক অ্যাট্রিবিউটেড ডেটা সেট প্রডিউস করা যায়। ওকে, মেক স্যার ব্লব আসলে স্যার কোয়েশ্চেনটা ছিল স্যার মানে ডিফল্ট কি দুইটাই আসবে নাকি আমাদেরকে? ডিফল্ট দুইটাই। জি স্যার ঠিক আছে। এখানে তো অন্য কিছু আমি নাম্বার অফ অ্যাট্রিবিউট পিক করে নাই, তো এখানে ডিফল্ট দুইটাই আসছে। ওকে, জি স্যার জি স্যার। দুইয়ের অধিক যদি করতে চান তাহলে এটা আপনি অন্য ডেটা সেট ইউজ করতে পারেন, অথবা আপনি নিজে র্যান্ডম ফাংশন ইউজ করেও আসলে এটা করতে পারেন। ওকে, আচ্ছা, সো কেমেন্স এর একটা মডেল আমরা নিব, যে মডেলের মধ্যে আমরা ইনিশিয়ালি বলবো যে এখানে দুইটা ক্লাস্টার আছে। আমরা বলেছিলাম কি কেয়ার ভ্যালু আপনি ইনিশিয়ালি নিজে চুজ করতে পারেন। তো এখানে নাম্বার অফ ক্লাস্টার আসলে কেয়ার ভ্যালু আমি 2 অ্যাসাইন করতেছি, তো সে আসলে একটা সাব অপটিমাল রেজাল্ট প্রডিউস করবে আর কি। এনিওয়ে, সো ইনকারেক্ট নাম্বার অফ ক্লাস্টার দিয়ে আমরা দেখবো যে রেজাল্টটা কিরকম আসতেছে, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে করে দেখবো যে কোথায় অপটিমাল রেজাল্ট প্রডিউস হচ্ছে। সো ইনিশিয়ালি আমি নাম্বার অফ ক্লাস্টার এটা 2 বললাম, আর র্যান্ডম স্টেট আগে যেটা চুজ করেছিলাম সেটাই দিলাম। এখানে র্যান্ডম স্টেট আমি চেঞ্জ করে দিতে পারি এনে। সো এটা করার পরে আমি ফিট প্রেডিক্ট এই ফাংশনটাকে কল করব, যেখানে প্যারামিটার হিসেবে পাস করে দেব আমি ডেটা সেট, আমার যে এক্স ছিল সেটা পাস করে দেব। এখানে দেখেন আমি ওয়াই কে কোথাও কিন্তু পাস করতেছি না, ওয়াই এর যে লেভেলিং সেই লেভেলিংটা পাস করতেছি না, সো এটা আনসুপারভাইজড, এটা সুপারভাইজড না। সো এটা করার পরে সে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে এখানে যে ডেটা পয়েন্ট গুলো আছে সেই ডেটা পয়েন্টের প্রত্যেকটার জন্য লেভেলিং কত সেই লেভেলিংটা রিটার্ন করবে, এবং সেই লেভেলের মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের যে লেভেল গুলো যদি একটা লিস্টে রাখা হয় সেই লিস্টটা এই ওয়াইপ ট্রেডের মধ্যে থাকবে। সেটা যদি রান করি এবং ওয়াইপ ট্রেডটাকে যদি প্রিন্ট করে দেখতে চাই, দেখবেন যে সেটা আসলে একটা লিস্ট। ওকে, এবং এটা অরিজিনাল লিস্ট থেকে একটু ডিফারেন্ট। দেখেন এখানে ওয়াই যেটা ছিল ওয়াই এবং ওয়াই প্রেট কিন্তু ডিফারেন্ট আসছে। যেমন ওয়াই এর মধ্যে ছিল এটা হচ্ছে অরিজিনাল লেভেল, এবং ফার্স্ট যে ডেটা পয়েন্টটা সেটা লেভেল হচ্ছে 1, বাট এখানে ফার্স্ট ডেটা পয়েন্টের লেভেল আসলে 0। দেন একদম লাস্ট যে ডেটা পয়েন্টটা ছিল অরিজিনালি তার লেভেল ছিল আসলে 2, বাট এখানে আসছে সেটাও 0। ওকে, দ্যাট মিন্স একটা মিসম্যাচ হয়েছে। মিসম্যাচ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে অরিজিনালি তো আসলে এখানে 3টা ক্লাস্টার আছে, বাট আমি যখন আসলে প্রেডিক্ট করেছি সেখানে আসলে আমি নাম্বার অফ ক্লাস্টার্স বলেছি 2। সো এটা অপটিমালি মানে অ্যাকচুয়ালি যা হওয়া উচিত সেটা এখানে দেখাবে না। ওকে, তো আমরা যদি প্লট করে দেখি, এখানে আরেকটা প্লটিং এর জন্য কোড আছে যেটা আসলে দুইটা প্লটকে সাবপ্লট করবে, একটাতে আসলে অরিজিনাল এটাকে প্লট করবে, আরেকটাকে এই যে এখানে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটাকে প্লট করবে। রেজাল্টটাকে প্লট করার জন্য এখানে দেখেন আমি প্যারামিটার 3টা পাঠাইছি, একটা হচ্ছে এক্স এর লেভেল গুলো, একটা হচ্ছে ওয়াই এর লেভেল গুলা, আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের অরিজিনাল লেভেল। ওকে, যেখানে যে ওয়াইপ ট্রেডটা পেয়েছি সেই ওয়াইপ ট্রেডটাকে আমি ক্লাসের লেভেল আকারে পাঠাই দিছি, তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে সে যে ক্লাসের উপর সেই ক্লাসে আছে সেই ক্লাসের জন্য একটা কালার নির্দিষ্ট করে সেই কালারটা প্রিন্ট করবে। একটু রান করে দেখি, যেখানে দেখেন দুইটা কালার হচ্ছে, যেহেতু আমরা এখানে 2 দিয়ে রান করেছি এই জন্য সে দুইটা ক্লাস্টার জেনারেট করছে। এই যে উপরের অংশটুকু, এই যে অংশটুকু একটা ক্লাস্টার, আর ইয়েলো পার্টটা হচ্ছে একটা ক্লাস্টার। ওকে, অ্যাকচুয়ালি এখানে একটা ইনকারেক্ট ক্লাস্টারিং হয়েছে। আমরা যদি 2 এর জায়গায় 4 ইউজ করতাম তখন দেখতেন যে প্রেডিকশনের লেভেলগুলো চেঞ্জ হয়ে গেছে, 1 আসছে, 3 আসছে, হয়তো ভিতরে কোথাও 0 আছে, 2 আছে। ওকে, এবং এটাকে যদি প্লট করে দেখি তখন দেখেন এই যে 4টা কালার তৈরি হয়েছে। এইখানে হচ্ছে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। ওকে, সো এখানে দেখেন, সো আলটিমেটলি 4টা ক্লাস্টার প্রডিউস করেছে, বাট অরিজিনালি তো এখানে 3টা ক্লাস্টার আছে। সো আমরা যদি এখানে 3 দিয়ে এটা রান করতাম তাহলে দেখে এটা কিরকম হবে। কেয়ার ভ্যালু 3, সো করি। সো এখানে দেখেন এটা ঠিক মতো ক্লাস্টারিং করতে পেরেছে। এটুকু একটা ক্লাস্টার, এটুকু একটা ইয়েলো পার্টটা একটা ক্লাস্টার, এটুকু একটা ক্লাস্টার। ওকে, এটা হবে কারেক্ট ক্লাস্টারিং। স্যার এই কারেক্ট ক্লাস্টারিংটা আমরা প্লট না দেখে কিভাবে বের করতে পারি? আচ্ছা, নরমালি
প্লট দেখে বা গ্রাফ দেখে আন্ডারস্ট্যান্ডিংটা ইজি। এটা ছাড়াও আরো কিছু টেস্ট আছে, যে টেস্টগুলো আসলে আমি এখানে দেখাচ্ছি না। কিছু কমপ্লেক্স টেস্ট আছে যে টেস্টগুলো দিয়ে আসলে মোটামুটি বোঝা যায় যে এইটা কারেক্টলি ক্লাস্টারিং হয়েছে কিনা। ওকে, সো এটার জন্য আমি একটা স্লাইড এখানে বাদ দিয়েছি, আমি করেছিলাম যে নর্মালি কারেক্টলি এখানে ক্লাস, যেহেতু আমাদের কোনো লেভেল নাই, সো এটা আসলে এখানে এররটা আমরা ওইভাবে বের করতে পারবো না। বাট মানে কোন একটা এক্সপার্ট যে আছে তাকে আসলে এই ক্লাস্টার গুলো দেখে ঠিক করতে হবে যে এগুলো আসলে ঠিক মতো ক্লাস্টারিং হয়েছে কিনা। সো ভিজুয়ালি দেখা এটা আসলে সবচেয়ে ইজি, বাট ভিজুয়ালি ছাড়াও আরো কিছু ওয়ে আছে। আমি ওয়ে আউট গুলা নেক্সট দিন চেষ্টা করবো যে কিছু দেখানো যায় কিনা। ওকে, আমরা যখন ডিপ লার্নিং করবো সেখানে হয়তো বা এরকম কিছু থাকতে পারে যে আমার কোনো লেভেলিং নেই, বাট ঠিক মতো হয়েছে কিনা, লার্নিংটা ঠিক মতো হয়েছে কিনা সেটা আমাদেরকে বের করা লাগবে। সো আমি এটা নেক্সট দিন দেখাই দেবো। ওকে, আমরা আজকে গ্রাফের মধ্যেই থাকি। সো অলরেডি আমরা যেটা দেখেছি এখানে যে ডেটা পয়েন্ট গুলো তৈরি হয়েছে, ডেটা পয়েন্ট গুলোর মধ্যে একটা মানে ডেটা পয়েন্ট গুলো আসলে এভাবে প্রডিউস করা হয়েছে। এই যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলার মিন ডিফারেন্ট ডিফারেন্ট, এভারেজ ডিফারেন্ট ডিফারেন্ট, বাট প্রত্যেকটা সেটের যে ভেরিয়েন্স গুলা মোটামুটি সেম বা ইকুয়াল ভেরিয়েন্সের। ওকে, বাট আমরা যদি একটা ডেটা সেট পাই যেখানে গ্রুপের ভেরিয়েন্স গুলো ইকুয়াল না, যেমন আমরা মেক ব্লবস দিয়ে আরেকটা ডেটা সেট প্রডিউস করতে পারি যেখানে ক্লাস্টারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স গুলো পাঠায় দিব এবং ভেরিয়েন্স গুলো হবে ডিফারেন্ট ডিফারেন্ট। মানে প্রথমটা ভেরিয়েন্স হচ্ছে 1, পরেরটার 1.5, পরেরটা হচ্ছে 0.05। সো এটা দিয়ে যদি আমরা একটা ডেটা সেট প্রডিউস করি, সেটাকে যদি একটু প্লট করে দেখাই, এই যে এখানে দেখেন এখানে একটা ডেটা সেট প্রডিউস হচ্ছে। এখানে মোটামুটি 3টা গ্রুপই আছে, বাট 3টা গ্রুপের ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে ডিফারেন্ট। যেমন এখানকার ভেরিয়েন্স সবচেয়ে কম, এটা আসলে যে 0.5 এর জন্য আসছে। এটার ভেরিয়েন্স মানে এটা আসলে অনেক বেশি ছড়ায় ছিটা আছে, তো ভেরিয়েন্স সবচেয়ে বেশি, এটা হচ্ছে 1.5 এর জন্য আসছে। আর এই গ্রুপটার ভেরিয়েন্স মোটামুটি এই দুইটার মাঝামাঝি, সো এটা আসলে 1.0 এর জন্য আসে। সো গ্রুপের ভেরিয়েন্স যদি ডিফারেন্ট হয় তাহলে প্রেডিকশনটা কিরকম হবে সেই প্রেডিকশনটা আমি এখানে একটু দেখাইছি। এখানে আমরা আরেকটা মডেল ইউজ করেছি, যে মডেলে নাম্বার অফ কেয়ার ভ্যালু আসলে 3 দিয়েছি, র্যান্ডম সেট সেম রেখেছি, আর এক্সটা এই যে এক্স এখানে নিয়েছি, এক্স ভ্যারিড, সেটাকে পাঠিয়ে দিয়েছি। এটাকে যদি আমরা প্লট করে দেখি, দেখেন এটা কিছুটা এরকম আসছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই যে এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলা এই যে এই গ্রুপের মেম্বার হয়ে গেছে, কিন্তু এটা আসলে এই গ্রুপের মেম্বার হওয়া উচিত ছিল। ওকে, ওইটুকু আসলে অপটিমাইজ করতে পারে নাই। আবার এইখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলা এখানকার গ্রুপের মেম্বার হয়ে গেছে, এটা আসলে ইয়েলো হওয়ার কথা ছিল বা উচিত ছিল, বাট এখানে এটা অপটিমাইজ করতে পারে না। সো এই ধরনের ঘটনা ঘটতে পারে। ওকে, দেন আমরা আরেক ধরনের ডেটা সেট প্রডিউস করতে পারি। সেই ডেটা সেটে মানে এখানে যে ডেটা সেট গুলো আছে, এই ডেটা সেটে মোটামুটি সবগুলো গ্রুপে ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস আছে। দ্যাট মিন্স এখানে টোটাল 1500টা পয়েন্ট আছে, এর মধ্যে 500টা এখানে আছে, এখানে 500, এখানে 500। বাট আমরা ডিফারেন্ট সাইজের গ্রুপের ডেটা সেট প্রডিউস করতে পারি, যেখানে একটা গ্রুপে 500 মেম্বার রাখবো, আরেকটা গ্রুপে 100, আরেকটা গ্রুপে অনলি 10টা মেম্বার রাখবো। সো একটা কাজ করা যেতে পারে, অলরেডি আমাদের যে প্রডিউসড ডেটা সেটটা আছে, যেমন এখানে যে ডেটা সেট আছে, এই ডেটা সেট থেকে এখান থেকে সে এখানে টোটাল 500টা আছে, এই 500টা রাখলাম। এখানে যে 500টা আছে এখান থেকে র্যান্ডমলি 100টা পিক করে নিলাম, এখান থেকে র্যান্ডমলি অনলি 10টা পিক করে নিলাম, তাহলে টোটাল 610টা পয়েন্ট পিক করে নিয়ে আমরা নতুন একটা ডেটা সেট প্রডিউস করতে পারি। সো এখানে এই কাজটাই করা হয়েছে এই যে এই কোড সেগমেন্টটাতে। এটাকে যদি আমি গ্রাফে দেখাই তাহলে গ্রাফটা এরকম, এই যে এখানে দেখেন এখানে টোটাল 500 পয়েন্টস আছে, এইখানে অনলি 100টা আছে, আর এখানে টোটাল 10টা পয়েন্ট আছে। ওকে, এটাকে যদি আমি ক্লাস্টারিং মডেলে ফিট করি সেই ক্ষেত্রে আউটপুটটা হবে এরকম, মোটামুটি ভালো আউটপুট আসে। এইগুলো নিয়ে একটা ক্লাস্টার, এই কটা নিয়ে একটা ক্লাস্টার, এই কটা নিয়ে একটা ক্লাস্টার।
ওকে, আচ্ছা ওয়েন যে কোয়েশ্চেনটা করেছেন যে আমাদের এখানে এই যে অ্যালগরিদমের কি রিটার্ন করবে, আপনি কি এখন বুঝতে পারছেন অ্যালগরিদমটা আসলে কি রিটার্ন করে? জি স্যার, জি স্যার, মানে অ্যালগরিদমটা রিটার্ন করবে ক্লাসের লেভেলগুলো, অথবা ক্লাসের লেভেল না বলে ক্লাস্টারের লেভেলও বলতে পারি আমরা। ওকে, আচ্ছা আমাদের কিছু উইয়ার্ড টাইপের ডেটা সেট থাকতে পারে, যেমন কিছু ডেটা সেট থাকতে পারে যে ডেটা সেটের যদি আমি প্লট করি, প্লটটা আসলে কিছুটা চাঁদের মতো হয়। যেমন এই যে মেক মুনস দিয়ে আমরা একটা ডেটা সেট প্রডিউস করতে পারি, যে ডেটা সেটটা দেখতে কিছুটা এরকম। দুইটা গ্রুপ আছে, বাট এমনিতে যদি আপনি এক্স কোঅর্ডিনেট চিন্তা করেন, এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে ওভারল্যাপিং, আর ওয়াই কোঅর্ডিনেট যদি চিন্তা করেন, ওয়াই কোঅর্ডিনেটটা মোটামুটি ওভারল্যাপিং। এখানে কিন্তু ওভারল্যাপিং ছিল না। সে এক্স কোঅর্ডিনেটটা যেমন প্রথম গ্রুপের জন্য এক্স কোঅর্ডিনেট বা এরিয়াটা হচ্ছে এইটুকু, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এই যে সেকেন্ড যে গ্রুপটা, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের উপরে আছে, সো এখানে ওভারল্যাপ করতেছে না। এখানে এক্স কোঅর্ডিনেট আবার ওভারল্যাপ করতেছে না, বাট এখানে দেখা যাবে যে কোঅর্ডিনেট গুলো ওভারল্যাপ করতেছে। ওকে, সো এটাকে যদি আপনি ক্যামেন্স দিয়ে, সো এখানে তো দুইটা গ্রুপই আছে, সো কেয়ার ভ্যালু 2 দিয়ে যদি একটা ক্যামেন্স ক্লাস্টারিং মডেল ফিট করেন, সেই ক্ষেত্রে আউটপুটটা আসবে কিছুটা এরকম, যে এরকম আসবে। এটার কারণ হচ্ছে যে এখানে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট বেশ ওভারল্যাপ করেছে, সো নরমাল ক্যামেন্স দিয়ে এখানে ভালো ক্লাস্টারিং পাওয়া যাবে না। ওকে, জাস্ট এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এটা আপনাদের করা লাগবে না। এটার জন্য আসলে অন্য ধরনের ক্লাস্টারিং অ্যালগোরিদম লাগবে। আমি থিওরি দেখানোর সময় বলেছি অনেক ধরনের ক্লাস্টারিং অ্যালগোরিদম থাকতে পারে, অনেক স্পেশাল টাইপ অফ ক্লাস্টারিং অ্যালগোরিদমও থাকতে পারে। সো এখানে একটা স্পেশাল টাইপের ক্লাস্টারিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে, যেটাকে বলা হয় স্পেকট্রাকুলার ক্লাস্টারিং। সো ক্লাস্টার লাইব্রেরি থেকে স্পেকট্রাকুলার ক্লাস্টারিং হচ্ছে আপনারা স্পেকট্রাল ক্লাস্টারিং ইম্পোর্ট করে নেবেন। সো স্পেকট্রাল ক্লাস্টারিং ইম্পোর্ট করে নিয়ে সেইটার একটা মডেলকে আপনারা ফিট করবেন। তো সেই মডেলটারে এখানে দেখেন দুইটা, দেখে মনে হচ্ছে যে এখানে দুইটা গ্রুপই আছে। সো এখানে আপনি কেয়ার ভ্যালু 2 পাঠাবেন, আর অ্যাফিনিটি বা ক্লাস্টারিং ক্রাইটেরিয়া পাঠাবেন নিয়ারেস্ট নেবার। সো এই যে এর আগে ক্যামিন্সে আসলে ক্লাস্টার করে কিভাবে, বা কোন একটা পয়েন্টকে কোন ক্লাস্টারের মধ্যে অ্যাসাইন করে, সেন্ট্রয়েড যার থেকে সবচেয়ে কম দূরত্বে আছে এটার উপর ভিত্তি করে সে ক্লাস্টারিং গুলো করে, বা ক্রাইটেরিয়াটা হচ্ছে যে সেন্ট্রয়েড থেকে ডিসটেন্স। বাট এখানে ক্রাইটেরিয়া বা অ্যাফিনিটি হবে নিয়ারেস্ট নেইবার, মানে নেইবারটা যা, মানে নেইবার থেকে তার নেইবার যত কাছে আছে ওই নেইবারটা যে গ্রুপে আছে সে ওই গ্রুপে পড়ে যাবে। ওকে, সো এখানে আসলে ডিসটেন্স, আসলে সেন্ট্রয়েড থেকে ডিসটেন্স বের করা হবে না, ডিসটেন্স বের করা হবে আসলে নিয়ারেস্ট নেইবার থেকে। ওকে, নিয়ারেস্ট নেইবার যেই গ্রুপে আছে কোন একটা ডেটা পয়েন্টকে ওই গ্রুপেই দিতে হবে। সো এইভাবে যদি করেন তখন দেখা যাবে এটা একটা অপটিমাল রেজাল্ট দিবে, এবং ক্লাস্টারিংটা হবে যে এরকম একটা অপটিমাল ক্লাস্টারিং এখানে পাওয়া যাবে। এটা করা লাগবে না, জাস্ট ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি এটা দেখাইছি আপনাদেরকে। এই যে স্যার এই তাহলে তো জিনিসগুলো করতে হবে। স্পেকট্রাল ক্লাস্টারটাই সবচেয়ে বেস্ট ক্লাস্টার মনে হচ্ছে। না, স্পেকট্রাল ক্লাস্টারও বেস্ট ক্লাস্টার না। আসলে কোনো ক্লাস্টারিং অ্যালগরিদমকে আসলে বেস্ট বলা যায় না, এটা ডিপেন্ড করে যে আপনার ডেটা সেটের উপর। মানে এরকম কোনো ক্লাস্টারিং অ্যালগরিদম নাই যে ক্লাস্টারিং অ্যালগরিদম সব ডেটা সেটের উপর বেস্ট পারফরম্যান্স দেয়। ওকে, এইখানে যে ডেটা সেট আছে, যে মন ডেটা সেট, এটার জন্য স্পেকট্রাল বেস্ট। ওকে, বাট ডিফারেন্ট টাইপ অফ ডেটা সেট আসতে পারে যেখানে আসলে স্পেকট্রাল বেস্ট না। যেমন এরকম কিছু ডেটা সেট হইতে পারে, আমি যদি একটু ড্র করে দেখাই। সরি,
ফ্রিহ্যান্ড ড্রয়িং করতে হবে। সাপোজ এই যে এইখানের এরিয়াতে কিছু ডেটা পয়েন্ট আছে, আবার আরেকটা গ্রুপ হচ্ছে এরকম ওভারল্যাপিং গ্রুপ, এখানে কিছু ডেটা পয়েন্ট আছে। ওকে, ডেটা সেটটা কি বুঝতে পারতেছেন? সে দুইটা গ্রুপ আছে, যে দুইটা গ্রুপ হচ্ছে এরকম ডেটা পয়েন্ট গুলো আসলে এই যে দুইটা লাইনের মাঝখানে আছে, আবার এই গ্রুপের দুইটা লাইনের মাঝখানে কিছু ডেটা পয়েন্ট আছে। ওকে, এবং মাঝখানে কিছু ওভারল্যাপিং ডেটা পয়েন্টও আছে। এইখানে এরকম ডেটা সেট যদি হয়, সেখানে কেমিনসও ভালো পারফর্ম করবে না, স্পেকট্রালও ভালো পারফর্ম করবে না। এটার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালগোরিদম লাগবে। জি স্যার। ওকে।